যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, অনেকদিন পরে আজকে আমাদের বাংলা পডকাস্ট। আমরা হঠাৎই আজকেই ওনাকে জোগাড় করে ওনাকে ফোন করে আজকেই পেয়ে গেছি, ভেটারান বাংলাদেশের জার্নালিস্ট এবং লেখক শাহিদুল হাসান খোকন বাবু। অনেক ধন্যবাদ শাহিদুল দা আমাদের পডকাস্টে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনার দর্শকদের, সাথে শুভেচ্ছাও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। হ্যাঁ, আর যারা এখনো জানেন না তাদেরকে বলে রাখি, শাহিদুল বাবু সবাই দীপদা আমাদের ফ্রিকোয়েন্ট পডকাস্ট গেস্ট দীপ হালদারের সঙ্গে এবং আরেকজন কো অথর জয়দীপ মজুমদারের সঙ্গে ওনাদের নতুন বই এসছে ইনশাআল্লাহ বাংলাদেশ, যেটা আপনি শাহিদুল বাবুর পিছনেই দেখতে পাচ্ছেন। সেটা নিয়ে আলাদা করে একদিন পডকাস্ট হবেই। এবার বইটা তো ওনারা লিখেছিলেন শেখ হাসিনা যাওয়ার পর কি কি হয়েছে, এবার সেটা পার্ট 2 লেখার অবিলম্বে সময় হয়েই এলো আর কি। তো প্রথমেই আমরা এটা ক্লিয়ার করে রাখতে চাই যে সদ্য মাঝাবি মৌলবাদীদের হাতে নিহত হওয়া স্বর্গীয় দীপু দাসের আত্মার শান্তি কামনা করে আমরা আজকের এই আলোচনা শুরু করব। ওম শান্তি। তো শাহিদুল বাবু, প্রথমে বলুন যে বাংলাদেশের সব দেশের তো একটা ইন্টারনাল একটা মানে একটা ইমপ্লিসিট স্পিরিট থাকে, একটা ক্যারেক্টার থাকে, সেটা সেখানকার জনমানসের জন্য হতে পারে, কনস্টিটিউশনের জন্য হতে পারে, ধর্মের জন্য হতে পারে। তো বাংলাদেশের এই ইমপ্লিসিট ক্যারেক্টারটাই কিরকম যে প্রতি 5-10 মিনিট অন্তর অন্তর এদের একবার করে স্বাধীনতা হয়, কোথায় গোড়ায় গোলমালটা কি কেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের যদি আমি এখানে একটি জিনিস আপনাকে ব্যাখ্যা করতে হবে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু সময় নিয়ে ব্যাখ্যাটা করি। সেটি হলো যে দেখুন, 1947 সালে ভারতবর্ষ যখন ভাগ হয়, সেটি ধর্মের ভিত্তিতে দুটি দেশ প্রতিষ্ঠিত হয়েছিল, একটি পাকিস্তান এবং একটি হিন্দুস্তান বা ভারতবর্ষ। তো ভারতবর্ষ এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হলো, ভারতবর্ষ কিন্তু কখনো ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করেনি বা তারা এটাকে বিশ্বাস করেনি বা সেই জায়গায় তারা ঢোকেনি, কিন্তু পাকিস্তান শুরু হয়েছিল ধর্মভিত্তিক রাজনৈতিক চর্চা দিয়ে। এবং এখানে একটি মজার গল্প হচ্ছে যে পাকিস্তানের যে অংশটি পাকিস্তান হয়েছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তো এই দুই ভূখণ্ড কিন্তু আলাদা আলাদা জায়গায়, পাশাপাশি না। মাঝখানে একটি দেশ, তারপরে হচ্ছে ভারত, তারপরে হচ্ছে আরেকটি দেশ, আরেকটি অংশ। তো এটি মূলত পূর্ব পাকিস্তানের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, কারণ পূর্ব পাকিস্তানের মানুষ মোটামুটি শতভাগই মানে 99% বাঙালি ছিল, এবং তারা ধর্মের চেয়ে বাঙালি জাতীয়তাবাদটাকে বেশি প্রায়োরিটি দিত, বেশি তাদের ধারণ করত, এই চেতনাটা তাদের মধ্যে বেশি ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাকিস্তান এবং মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান হলো, তখন আমি তো পূর্ব বাংলা বলি, যে পূর্ব বাংলার মানুষ তখন এটাকে আসলে মনে প্রাণে মেনে নেয়নি, তাদের উপর একরকম চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে যে 23টি বছর পাকিস্তান মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, এই 23 বছর পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চনার শিকার হয়েছে। এবং দীর্ঘ এই 23 বছরের বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের
ধারাবাহিকতায় বাংলার মানুষ একটা সময় বুঝে গেছে যে তাদের আর এই ধর্মভিত্তিক রাজনীতিক দেশে থাকতে তারা চায় না, বা থাকার সুযোগ নেই, বা তারা তাদের যে অধিকার, বাঙালির যে চেতনা, সেই চেতনায় তারা তাদের সঙ্গে যাচ্ছে না। তখনই কিন্তু বাঙালির একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চিন্তা হয়। এবং তখন বাংলার এই পূর্ব বাংলার যারা নেতা ছিলেন, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইভেন উনি কিন্তু এই বাঙালির রাষ্ট্র ব্যবস্থা বা বাংলাদেশ কায়েমের চিন্তা চেতনার শুরুতে প্রথম যে সংস্কারটি আনেন, সেটি হলো যে উনি মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ করেন। মানে মুসলিম লীগটাকে কাট করে আওয়ামী লীগ করেন। তখন তো বাংলাদেশ ছিল না, তখন আওয়ামী লীগ করেন। তো সেইখান থেকেই মূলত বাংলাদেশের একটা চিন্তা হয় যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি চেতনার একটি রাষ্ট্র হবে, বাঙালি জাতীয়তাবাদের একটি রাষ্ট্র। এবং 1971-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই দেশটি অর্জিত হয়। এবং আমি অবশ্যই উল্লেখ করতে হবে যে ভারতবর্ষের সহায়তায় সেই দেশটি কায়েম হয়। এবং সেই দেশটি কায়েমের পর মূলত যারা পশ্চিম পাকিস্তানপন্থী যে অংশটি, এই অংশটি কখনোই এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা বিশ্বাস করতে পারেনি। এবং দেখেন, তখন তো 7.5 কোটি বাংলাদেশের মানুষ ছিল, বাঙালি মানে পূর্ববঙ্গের মানুষ ছিল। এই 7.5 কোটি মানুষের কিন্তু খুব এমন না যে সর্বগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু মানুষ দুদিকে ছিল। আমার কাছে আমি যতটুকু ইতিহাস জানি যে প্রায় সমান সমান মানুষ পক্ষ বিপক্ষে অবস্থান করছিল। এবং দেখেন, একটা বড় অংশ পাকিস্তানের পক্ষে বাঙালি নিধনে অংশ নিয়েছিল। তারা রাজাকার আলবদর আল শামস নামে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে এই দেশে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, নানা নারী ধর্ষণ, শিশু হত্যা, নানা কিছু তারা করেছিল। তো সেই অংশটিকে বাংলাদেশের স্বাধীনতার পরে 1971-এর স্বাধীনতার পরে একীভূত করা হয় কাদের সঙ্গে? পূর্ব পাকিস্তানের সঙ্গে। তখন এমন করা হয় যে এই যে যুদ্ধ অপরাধী তাদেরকেও ক্ষমা করে দেওয়া হয়, সাধারণ ক্ষমা। তো এই ক্ষমার সুযোগটা নিয়েই এই পাকিস্তানপন্থী গোষ্ঠী বা এন্টি বাঙালি জাতীয়তাবাদী যারা, তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মূলত একটি তাদের ধ্যান ধারণাটাকে তারা এটাকে লালন করতে শুরু করে। এবং তার ফলশ্রুতিতেই কিন্তু স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় স্বাধীনতার অসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এবং এই যে আপনি প্রশ্নটি করলেন, সেই হত্যাকাণ্ডর পরেও কিন্তু শুরু হলো, সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু প্রথম বলা হয় যে বাংলাদেশ এই স্বাধীন হলো। 1971-এর এই স্বাধীনতা তারা মানেনি। এরপরে ধরুন বেশ কয়েকটা রেভলিউশন, কথিত আন্দোলন, অভ্যুত্থান হয়েছে। প্রত্যেকবারই বাংলাদেশ এক একবার করে স্বাধীন হয়েছে। এবং সর্বশেষ স্বাধীনতাটি হয়েছে 2024-এর 5 আগস্ট। তবে আমি একটা জিনিস আপনাকে বলি যে নিরঞ্জন, বাংলাদেশের এই স্বাধীনতাটা আগের যেসব স্বাধীনতা, কথিত স্বাধীনতা, কোড আনকোড স্বাধীনতা, আগের স্বাধীনতাগুলোর থেকে একটু ভিন্ন। এই স্বাধীনতাটি বাংলাদেশের এই 54 বছরের মধ্যে একমাত্র পরিপূর্ণভাবে জঙ্গিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পেরেছে। পাকিস্তানপন্থী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে বাংলাদেশে। সেই পূর্ব পাকিস্তান আবার পশ্চিম পাকিস্তানের সাথে ভিড়ে গেছে। তো এই স্বাধীনতাটা, তাদের এই কোড আনকোড স্বাধীনতাটা মূলত একটা নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা মূলত বাংলাদেশ বিরোধী, মূলত বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি চেতনা বিরোধী একটি স্বাধীনতা। তো আপনি যে প্রশ্নটি করলেন যে এই যে দীর্ঘ প্রজন্ম যারা রাজাকার ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তাদের সন্তানদের এখন নাতিপুতিরা এসছে। যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন যে চাকরি কি আমি রাজাকারের নাতিপুতিকে দেবো না মুক্তিযুদ্ধের রাজা। তো সেই নাতিপুতিরা এখন এই যে প্রজন্ম যারা আজকে এই বাংলাদেশে মব সন্ত্রাস, জঙ্গিপানা, আজকে গণমাধ্যম, শিল্প সংস্কৃতি, সংখ্যালঘু সম্প্রদায়, শিল্পী সাহিত্যিক সবার উপরে যারা হামলা করছে, এটি সেই প্রজন্ম, সেই 71-এর সেই মুক্তিযুদ্ধ বিরোধী প্রজন্মের আপনার উত্তরসূরিরা। তো আজকে বাংলাদেশের এরা আসলে সত্যিকার অর্থে এরা মনে প্রাণে চিন্তা ভাবনা করে যে এরা পাকিস্তানি, এদের ভালো, এদের পাকিস্তানি, এদের জন্ম ছিল বা ওদের উত্তরাধিকার সূত্রে ওরা পাকিস্তানের লোক। আর এদের মাথায় সবচেয়ে বড় জায়গাটি সেটা হলো এন্টি ইন্ডিয়ান। এদের মেন্টালিটি এন্টি ইন্ডিয়ান, এবং এরা বাংলাদেশটাকে ভাবে যে ইন্ডিয়ার একটা এনিমি কান্ট্রি।
শাহিদুল বাবু, আমি নওয়াজ সালিমুল্লাহর প্রচুর লেখা পড়েছি। যখন ওনারা ডিমান্ড করছেন বাংলাদেশের, তো ওনার লেখার মানে স্টাইল কায়দা তো খুবই অসাধারণ ছিল। এবং আপনি বলছেন যে এই রাজাকারের ছেলেরাই, নাতিরাও এখনো রাজাকারই রয়েছে। তো মানে এডুকেশন সিস্টেমেও তাহলে এদের মাইন্ড চেঞ্জ করা সম্ভব হয়নি। এবং আপনি যেমন বলছেন যে অনেক বাঙালির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এই পাকিস্তানের আইডিয়াটা, তেমনি ওদের ওপরেও চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতাটা জোর করে। তাহলে কি আলটিমেটলি সলিউশন এটাই যে বাংলাদেশের আরেকটা পার্টিশন দরকার, যেখানে একটা একটা অসভ্য বাংলাদেশ আলাদা করে থাকবে এবং একটা সভ্য বাংলাদেশ আলাদা করে থাকবে? কারণ মনে হচ্ছে তো প্রায় 50-50 এই ডিভাইডটাই এই দুটো মতের মধ্যে। অস্বীকার করার কিছু নেই, এটাই সত্য যে বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার বিপক্ষ শক্তি, মানে বাঙালি জাতীয়তাবাদ লালন করা যারা করে এবং এনটি যারা তাদের এনটি, এটি দুটোই প্রায় সমান সমান কাছাকাছি। তো আসলে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ যদি এই অবস্থায় আর 6টা মাস চলে তাহলে এটা গৃহযুদ্ধ অসম্ভব, এটা বাদবেই। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হয়ে যায় এবং সেটির দিকেই ধাবিত হচ্ছে। আপনি শুরুতেই যে বললেন যে দীপু দাস কালকে, দীপু দাস নামে হ্যাঁ। একজন সংখ্যালঘু যুবক, তাকে পিটিয়ে হত্যার পর মানে নৃশংসভাবে, এটি মানে কি বলে যে সেই অন্ধকার যুগের কাহিনীকেও হার মানিয়েছে, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে তার লাশ। এটি মানে দীপু দাসের আগেও কিন্তু এরকম আরেকটা ঘটনা ঘটেছে কবর থেকে। দীপু দাস থেকে তো পিটিয়ে গাছে ঝুলিয়ে তার লাশ, কিন্তু কবর থেকে তুলে একজন পীর, মানে পাগল বলা পীর পাগল মানে সুফিপন্থী মানুষ, নুরা পাগলা, রাজবাড়ী জেলাতে, আচ্ছা। তাকেও ঠিক তার কবর থেকে লাশ উত্তোলন করে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে আনা। তো এই যে এটি যে শুধুমাত্র আমরা আজকে যে তর্কের মধ্যে আছি বা যে আলোচনার মধ্যে আছি যে পক্ষ বিপক্ষ পাকিস্তান আর বাঙালি জাতীয়তাবাদ বা পাকিস্তানি জাতীয়তাবাদ, এই চিন্তার চেয়ে বড় চিন্তা যে বাংলাদেশে একটি মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, যে শক্তিটি মূলত একদম সেই সিরিয়া বা আফগানিস্তানের সেই তালেবান বা আইসিস জঙ্গিদের মতাদর্শের জন্য এরা বাংলাদেশটাকে মোটামুটি গত 1 বছরে 16 মাসে তালিবানি বা আইসিস এর রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক স্টেট তৈরি করে ফেলেছে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু এই ধারাবাহিক ঘটনাটা ঘটছে। এখন আপনার প্রশ্ন যে দুটি রাষ্ট্র ব্যবস্থা হবে কিনা, দুটি রাষ্ট্র ব্যবস্থা তো একটা স্বাধীন দেশ দ্বিখণ্ড করার কথা তো আমি বলতে পারি না সে দেশের নাগরিক হিসেবে, কিন্তু পরিস্থিতি তো সেদিকেই নিয়ে যাচ্ছে যে সভ্যদের সঙ্গে তো অসভ্যরা বেশি দিন থাকলে একটা যুদ্ধ অবশ্যম্ভাবী। কিন্তু বাংলাদেশে যদি একটা গৃহযুদ্ধ লাগে নিরঞ্জন বাবু, এই দেশটা তো থাকবে না। আলটিমেটলি তাই তো, সেই দিকেই তো যাবে। আপনি যেটা বললেন সেই প্রশ্নের দিকেই যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে ধরুন কোনো কারণে যদি আবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ফিরে যায়, তো এত বড় সংখ্যক স্বাধীনতা বিরোধী বা এই বাংলা বিরোধী, বাঙালি জাতীয়তাবাদ বিরোধী মানুষকে আপনি কোথায় পাঠাবেন, কি করবেন? সুতরাং আজকে তো সেই প্রশ্নটা এসেই গেছে যে বাংলাদেশ তাহলে কি দুভাগ হয়ে যাবে, আবার কি সেই দিকে ধাবিত হচ্ছে? এই প্রশ্ন মানে অযৌক্তিক নয়, অপ্রাসঙ্গিক নয়। তো যদি শাহিদুল বাবু সিভিল ওয়ারটা হয়, সেই সিভিল ওয়ারে এই সভ্য বাঙালিদের কি ওখানে আদৌ জেতা সম্ভব? কারণ মানে সংঘবদ্ধ অসভ্যদের সামনে তো সভ্য লোক কোনোদিনই যুদ্ধে জিতেছে বলে মনে পড়ে না। দেখুন এরকম ব্রুটাল যদি রাজাকার মার্কা কাজকর্ম হয়, তাদের সঙ্গে আপনাদের মতো লোকজন কি লড়বে? দেখুন পরিস্থিতি আজকে আসলে বাস্তবতা তো সেই দিকেই। আজকে 2024 সালে আপনি যদি দেখে থাকেন, 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনটি ছিল ছাত্রদের একটি অভ্যুত্থান, আমরা যেটা বলে থাকি। সেই অভ্যুত্থানটাকে আমি কোন আনকোড সন্ত্রাসী হামলাই বলি। কেন বলি যে দেখেন, বাংলাদেশে প্রায় 3000 পুলিশকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে অন্তত আমার পরিচিত আমি মিনিমাম 200 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইভেন এই যে পুরো সময়টা সেখানে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল, এই ছাত্রদের হত্যা করে, যেটা সরকারের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর দোষ চাপানো হয়েছিল। কিন্তু মজার ব্যাপার যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই স্নাইপার রাইফেল ইউজ করে না। তাহলে তারা কিভাবে এই স্নাইপার রাইফেলের গুলিটা আসলো কোথা থেকে? এবং আই হ্যাভ এ ইনফরমেশন, আমি আমার কাছে অনেক তথ্য আছে, প্রমাণও আছে, এখন আমরা প্রমাণও পাচ্ছি যে প্রায় 25,000 মাদ্রাসা স্টুডেন্টকে পাকিস্তানি আইএসআই ট্রেনিং করিয়েছিল এই আন্দোলনের জন্য, যাদেরকে মোবাইল ফোন এবং অস্ত্র সরবরাহ করা হয়েছিল। এবং তারা এই আন্দোলনের আগে থেকে ঢাকার আশেপাশে প্রায় 4000 মাদ্রাসায় তারা অবস্থান নিয়েছিল এবং এই আন্দোলনগুলোতে পরে তারা সক্রিয় হয় এবং এই সামরিক বেসামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত বিভিন্ন জঙ্গি সংগঠনের উচ্চ পদস্থ আপনার নেতৃত্ব,
তারা এই স্নাইপার চালানো শিখেছিল এবং তারা এই স্নাইপার দিয়ে গুলি করে মানুষ ও হত্যা করে দেশবাসীকে আপনার করেছিল, কি বলে, উস্কানি দিয়েছিল এবং যার হুম কারণে নিরীহ মানুষ বুঝে না বুঝে তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। তো আমি সেই হুম প্রশ্নে আসি যে আসলে বাংলাদেশে এই আন্দোলনটি প্রমাণ করে যে সেই অস্ত্র কিন্তু উদ্ধার হয়নি। শুধু তাই নয়, দেখুন বাংলাদেশে প্রায় 3000 পুলিশ হত্যাকাণ্ডের অভিযোগ আছে, তাদের হুম কোনো একটা জিডিও হয়নি, মামলা তো দূরের কথা। আচ্ছা ইভেন তাদের প্রায় 400 থানা লুট করা হয়েছে, যে থানাগুলোতে আচ্ছা অসংখ্য আগ্নেয় অস্ত্র ছিল, সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার ও করা হয়নি। আচ্ছা তাহলে এই অস্ত্র, সেই স্নাইপার বা এই যে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারা এখন কোথায়? তারা তো দেশেই আছে, তারা সৌরভে আছে, তারাই আজকে এই মব হুম সন্ত্রাস করছে, তারাই এই হুম মানুষ হত্যা করছে, তারাই প্রথম আলোতে আগুন দিচ্ছে, তারাই ছায়ানটে আগুন দিচ্ছে, তারা ডেইলি স্টার লুটপাট করছে, তারাই হুম বিভিন্ন মন্ত্রী এমপিদের বাড়ি, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাড়ি লুটপাট করছে, হুম ধারাবাহিকভাবে তারা এটা করছে। তো হুম সেই অস্ত্র তো উদ্ধার হয়নি। আর হুম বাংলাদেশ আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আমরা লালন করি, চেতনা ধারণ করি, তাদের কাছে তো আসলে আগ্নেয়াস্ত্র নেই। আমরা এই হ্যাঁ হ্যাঁ প্রতিবাদের জায়গাটা, আমাদের কণ্ঠ, আমাদের হ্যাঁ বুদ্ধি, সেটাই আমাদের হ্যাঁ দেমাগ, সেটা আমরা কাজে লাগিয়ে কথা বলছি আজকে। কিন্তু যুদ্ধ হ্যাঁ করতে তো অস্ত্রের দরকার, প্রশিক্ষণ হ্যাঁ দরকার, সেগুলো কিন্তু আমাদের হ্যাঁ নেই। আপনার যুক্তি হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখানে আছে নিরঞ্জন, সেটা হুম যদি বাংলাদেশের গণমানুষের আন্দোলনটা আবার গড়ে তোলা যায়, বাংলাদেশের গণমানুষকে যদি স্বাধীনতার সপক্ষে শক্তি বেরাতে পারে তাদের পাশে, তাহলে এই যুদ্ধে জয় সম্ভব। কারণ মানুষের চিন্তা চেতনায় যদি একবার ঢোকে, কারণ হুম বাংলাদেশের মানুষ তো বারবার সে প্রমাণ দিয়েছে, এটা 75-এর হুম পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দিয়েছে, আবার সামরিক শাসক জিয়াউর রহমান, সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়ার 4 দলীয় মানে জামাত বিএনপি জোট শাসন, সবকিছুর বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ কিন্তু জয়লাভ করেছে। এরকম হুম একটি আন্দোলন যদি এই জঙ্গিপনার বিরুদ্ধে হয়, জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে হয়, তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশ আবার মুক্তির পথ দেখবে। কিন্তু সেক্ষেত্রে একটি প্রশ্ন এখানে আছে, সেটি হলো যে বাংলাদেশের অতীতকালের যেসব আন্দোলন সংগ্রাম তৈরি হয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের নেতৃত্ব ছিল, কিন্তু 2024-এর 5 আগস্ট, যেটি ইউনূস নিজের মুখে বলেছে, একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই দেশটাকে মুক্তিযুদ্ধের হুম সপক্ষের শক্তিকে বিতাড়িত করা হয়েছে। তো হুম সেই মেটিকুলাস ডিজাইনের অংশই ছিল যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো নেতাকে থাকতে দেওয়া হবে না, যারা থাকবে হুম তাদেরকে হত্যা করা হবে, নাহলে জেলে পোড়া হবে, এবং তাই হয়েছে গত 16 মাসে। হুম বাংলাদেশে অসংখ্য মানুষ, মুক্তিচিন্তার মানুষ, দেখুন সাংবাদিকরা তো ফ্যাসিস্ট ছিল না, সাংবাদিকরা তো হুম সরকারের পার্ট ছিল না, তারা তো হুম বিভিন্ন গণমাধ্যমে চাকরি করতেন, হয়তো সরকারের পক্ষে তাদের লেখালেখি ছিল, তার জন্য তো কাউকে জেলে দিতে পারেন না আপনি, তার জন্য তার হুম বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা হতে পারে না। হুম 150 জনের মতো সাংবাদিককে আপনি হত্যা মামলায় জড়ানো হয়েছে, অসংখ্য হুম সাংবাদিকদের জেল দেওয়া হয়েছে। এই যে আমি কথা বলছি, আমি কিন্তু হত্যা মামলার আসামি, আমি রাষ্ট্রদ্রোহী হুম মামলার আসামি। সুতরাং হুম গল্পটা হচ্ছে কি, যে এই যে মেটিকুলাস ইউনিসের ডিজাইন, এটা সেই ডিজাইনের পার্ট, যে দেশের অভ্যন্তরে কোনো নেতৃত্বকে তারা থাকতে দেয়নি, জীবন বাঁচাতে কেউ দেশের বাইরে আশ্রয় নিয়েছে, যারা ছিল তারা জেলের মধ্যে চলে গেছে। এখন হুম নতুন করে নেতৃত্ব নিয়ে বাংলাদেশটাকে উদ্ধার করার যে সময়টা, সেই সময়টা কখন তৈরি হবে বা হচ্ছে কিনা, সেটি একটি প্রশ্নের ব্যাপার। কিন্তু হুম বাংলাদেশের মানুষ, আমি যতদূর আমার কাছে মনে হয় বা আমি যতটুকু বুঝছি, যে বাংলাদেশের মানুষ মোটামুটি এখন বুঝে গেছে, এখন তাদের কাছে অনুমান হচ্ছে যে না, বাংলাদেশটাকে আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে নেওয়া উচিত, নাহলে বাংলাদেশ যেভাবে পিছিয়ে পড়ে যাচ্ছে, পিছিয়ে হচ্ছে, সেটা সত্যিকারের অর্থেই আমাদেরকে মানে কি বলে, যে আর সামনে এগোতে দেবে না। এটা কিন্তু বাংলাদেশের হুম মানুষের মধ্যে এখন অনুধাবন হয়ে গেছে। শাহদুল বাবু, এই বাসনাটার পথে আমি আরেকটা কাঁটা দেখতে পাই, সেটা হচ্ছে যে একটা হিউজ সেকশন আছে অন্তত শিক্ষিত বাংলাদেশীদের মধ্যে, যাদেরকে ওই ধরুন সভ্য বাংলাদেশের ক্যাটাগরিতেই ফেলা যায়, কিন্তু তারাও ঘোর ভারত বিদ্বেষী। তো তাদেরকে তো এবার একটা পক্ষ নিতে হবে। তারা কি সেটা ঠিক করে উঠতে পেরেছে কোন পক্ষটা নেবে? তাদেরকে হয় দেখুন হয় অসভ্যদের পক্ষ নিতে হবে, না তো ভারতের পক্ষ নিতে হবে। দেখুন নিরঞ্জন, একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করি, সেটা হলো যে হুম বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করে, এরা না হ্যাঁ বুঝে ভারত বিরোধী, এরা মূর্খ, মানে অজ্ঞ। হুম এদের হ্যাঁ মধ্যে শিক্ষাই শুধু মানুষকে জ্ঞান বৃদ্ধি করে না, শিক্ষাই শুধু মানুষকে হুম শিক্ষিত করে তোলে না, মানুষের হুম পারিপার্শ্বিকতা জানতে হয় শিক্ষিত হতে হলে। তো সেই হুম শিক্ষাটা মূলত বাংলাদেশের মানুষের খুব অভাব রয়েছে। আপনাকে একটা হুম জিনিস আমি বলি, গতকাল আমি যখন ডেইলি স্টার বা প্রথম আলো অফিসে হামলা হচ্ছিল, তখন হুম এই মাদ্রাসার ছেলেরা কিছু বই উদ্ধার করে, তারা সেখান থেকে, সেই বইগুলোতে, বইয়ের মধ্যে ছিল তসলিমা নাসরিনের বই, সেই বইয়ের হুম মধ্যে ছিল ভারতের আহ জাতীয় দিবস, যেটি আপনার 26শে জানুয়ারি, যে হুম রিপাবলিক ডে এর একটি হুম সুভেনির। তো সেটি তারা আচ্ছা প্রদর্শন করছিল টেলিভিশনে, যে এই যে হুম দেখেন এই অফিস থেকে কিভাবে ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়। আচ্ছা তসলিমা নাসরিনের বইয়ের মধ্যে তারা ভারত বিরোধিতা খুঁজে পেয়েছে। হুম তসলিমা একটা
দেশের একটা জাতীয় দিবসের সুভেনিরের মধ্যে তারা ভারত বিদ্বেষিতা খুঁজে বেড়ায়। অ্যাকচুয়ালি হুম ভারত বিদ্বেষিতা হচ্ছে ধর্মের মতো হুম একটা ওষুধ, দাওয়াই আমি বলি। যে এটা হুম বাংলাদেশের মানে আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধের সপক্ষের বিরোধী রাজনৈতিক শক্তির একটা দাওয়াই এই ভারত বিদ্বেষিতা। এটি হুম বলে তারা মূলত বাংলাদেশের একটি মূর্খ গোষ্ঠীকে, একটি হ্যাঁ অজ্ঞ গোষ্ঠীকে একত্রিত করে রাখে। কিন্তু এখানে হ্যাঁ ভারত বিদ্বেষিতা আপনি যেটা বলছেন, আচ্ছা বাংলাদেশের মানুষ যে প্রশ্ন নিয়ে ভারতের বিরোধিতা করেছে, যেমন হুম আপনি দেখুন যে ২০২৪ যে আন্দোলন, সেই আন্দোলনে জয়লাভের পর ১ম মিছিলটি কি হয়েছিল আপনি জানেন কিনা, বা আপনি দেখেছেন, আপনার চোখে পড়েছিল কি আমি জানি না। যে দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। হ্যাঁ হঠাৎ হ্যাঁ হ্যাঁ করে একটা রেভুলেশন, শেখ হাসিনা সরকারের পতন। আমরা যদি ধরেই নিই ছাত্র আন্দোলন, তো সেই আন্দোলনের পরে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল কেন? হুম তার মানে এই আন্দোলনটাই জমা হয়েছিল যে ভারত বিদ্বেষিতা তৈরি করে। কি গল্প বাঁধা হুম হতো? ২৬ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে চাকরি করে। হ্যাঁ, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ভারতে কাজ করে। বাংলাদেশের অভ্যন্তরে আ কয়েক আ হাজার কোটি টাকার ব্যবসা-বাণিজ্য করে ভারত। বাংলাদেশটাকে, হুম রয়ের লোকজন বাংলাদেশটাকে দখল করে রেখেছে। সেনাবাহিনী হুম বাংলাদেশ রয়ের দখলে। আ হুম বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীতে ভারতীয় লোকজন ছদ্মনামে চাকরি করে। হ্যাঁ? এইগুলো আচ্ছা এই প্রোপাগান্ডা করেই কিন্তু ২০২৪ এর ৫ আগস্ট ঘটানো হলো। এরপরে দেখুন হুম একজন উপদেষ্টাও ক্ষমতায় এসে বললেন যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। আসিফ নজরুল নামে একজন উপদেষ্টা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? গত ১৬ মাসে ভারতের বিরুদ্ধে দেশবিরোধী, বাংলাদেশ বিরোধী একটা চুক্তির কাগজও কিন্তু বাংলাদেশ হ্যাঁ সরকার বা কেউ দেখাতে পারেনি। হুম ২৬ লক্ষ ভারতীয় তো দূরের কথা। ২৬ জন ভারতীয়কে অবৈধভাবে বাংলাদেশ ভারতে ফেরত পাঠাতে পারেনি। হ্যাঁ তো এগুলো হচ্ছে গল্প কথা। একটা অবৈধ ব্যবসা বাংলাদেশে দেখাতে পারেনি। অথচ হুম ভারত কিন্তু হাজার, হাজার মানুষকে প্রতিদিন এখনো পুশ ব্যাক করছে। পুশ ইন করছে। হুম তাই হুম না? তো এই ভারত বিদ্বেষী যে গল্পটা শুনছেন, এটা এক শ্রেণীর মানুষের গল্প। এটি হুম পুরো বাংলাদেশের গল্প না। আপনি বলছেন যে মধ্যম শ্রেণীর যারা শিক্ষিত কিন্তু ভারত বিদ্বেষী। হ্যাঁ হ্যাঁ এরা মূলত ভারত বিদ্বেষী মানে এরা পাকিস্তানি, প্রো পাকিস্তানি। যারা প্রো পাকিস্তানি হুম তারাই ভারত বিদ্বেষী। কিন্তু হুম বাংলাদেশের মানুষ গত ১৪, ১৫, ১৬ মাসে যাদের টার্গেট করে আপনি কথাটা বললেন, সেই শ্রেণীর হ্যাঁ মানুষ বুঝে গেছে যে আসলে ভারত তাদের আচ্ছা শত্রু না, ভারতই বন্ধু। আমার সঙ্গে আচ্ছা অনেকেই কথা বলে। কারণ অনেকেই জানে ভারতের সঙ্গে আমার যোগাযোগ বা ভারতের সঙ্গে আমার কাজকর্মের একটা জায়গা আছে। অনেকেই হুম তারা এখন বলে যে, "ভাই, আমরা অযথাই ভারতকে দোষারোপ করেছি। অথচ আচ্ছা ভারত আমাদেরকে বারবার ভারত প্রমাণ করছে যে তারাই আমাদের প্রকৃত বন্ধু।" আপনি যে আচ্ছা শ্রেণীর কথা বললেন, এই শ্রেণী। কিন্তু কেন? হ্যাঁ কারণ আজকে দেখেন পাকিস্তান, আমি যে কথাটা বলছিলাম, আমি বারবার মানুষকে বলি যে দেখেন ভারত এবং পাকিস্তান ২ টি রাষ্ট্র হয়েছিল একটা ইয়ের ভিত্তিতে, কি বলে, ধর্মর ভিত্তিতে, ধর্মীয় হুম চেতনার ভিত্তিতে। কিন্তু ভারত কিন্তু ধর্মের ভিত্তিতে ঢোকেনি। যে কারণে ভারত একটি রাষ্ট্র হুম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর বুকে। হুম আজ পৃথিবীর ক্ষমতাধর অন্যতম একটি রাষ্ট্র ভারত। হ্যাঁ কিন্তু পাকিস্তান কিন্তু একটা টাউটারি বাটপারি সীমা ছাড়িয়ে তারা তাদের যে হুম জাতির পিতা যাকে বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ, এই হুম ভদ্রলোক কিন্তু কোনদিন ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তিনি না একজন ব্যারিস্টার ছিলেন। তিনি হ্যাঁ ধর্মকর্ম করতেন না। তিনি মদ্যপান হ্যাঁ করতেন। তিনি হুম ইসলামে নিষিদ্ধ পক খেতেন। তিনি হুম আ বাইজিখানায় যেতেন। তার এসব হ্যাঁ ইতিহাস তো সে লাস্টে তো ক্যান্সার-ফ্যান্সার হয়ে মারা গেছেন। এই হুম ইয়ে-টিয়ে হয়ে লাং-টাং ওনার ইনফেকশন হয়ে। পরিবারের লোক নিজেই তো পাকিস্তান যাননি রাইট। তার মেয়ে দিনা এখানে হুম থাকতেন। হ্যাঁ? হুম দিনা জিন্নাহ একজন ফার্সিকে বিয়ে করে ভারতীয় হ্যাঁ নাগরিক হয়েছিলেন। তো হ্যাঁ এই যে ওয়াডিয়া এই ভারতীয় পাকিস্তানি গোষ্ঠীটি একটা বিভ্রান্তির মধ্য দিয়ে আ মানে পাকিস্তানি জাতীয়তাবাদ তৈরি হয়েছিল। তো সেই হুম জায়গায় দাঁড়িয়ে এরা মহামারীর অবস্থার মধ্য দিয়ে মূলত বাংলাদেশকে সেই চেতনায় ওরা নেওয়ার চেষ্টা করে। কিন্তু আদৌ তো কেউ বাংলাদেশ কখনোই আ পাকিস্তানি চিন্তা ধারণার মানুষ খুব বেশি একটা লালন করে আমি মনে করি না। যারা করে হুম তারা বড় সাউন্ড। এই যে যেমন হুম রাষ্ট্র ক্ষমতা দখলের আগে ১৫ বছর এই ধরনের কথা ছিল না। কিন্তু হঠাৎ হুম করে এখন সেই কথা আপনি কেন শুনছেন? কারণ এখন হুম তারা পাকিস্তান পন্থায় পেয়ে গেছে। এখন তারা হুম এই সন্ত্রাসী, জঙ্গি, ইসলামিক টেররিস্টদের কোলে ঢুকে গেছে। তাদের সাহস হুম শক্তির জায়গা এখন সেখানে। সুতরাং হুম এখানে পাকিস্তানের যে ধারা, পাকিস্তানের যে চেতনা, সেই চেতনার সঙ্গে এই ভূখণ্ডের মাটির সঙ্গে তো নেতাজির সম্পর্ক আছে, প্রীতিলতা হুম আছে, এই হ্যাঁ ক্ষুদিরাম বসু আছে এবং সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে। এই হুম মাটিতে তো সেই রক্ত আছে, সেই টান হুম আছে।
সুতরাং এই মাটিতেই জঙ্গিবাদ কতদিন টিকবে তা নিয়েও এখন প্রশ্ন কিন্তু এসে গেছে। এবং আপনি যে শ্রেণীটির কথা বললেন তারা আমার কাছে মনে হয় এখন অনেকটা ভুল বুঝে তারা তাদের শেকড়ে ফেরার চেষ্টা করছে। আচ্ছা, এখানে ইসলাম মাযহাবটার কি আলাদা করে কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিসের কোনো প্রয়োজনীয়তা দেখেন? মানে ওটা সেটা কতটা অবান্তর বা কতটা জরুরি? মানে সেইটার জন্য কি হচ্ছে আলাদা করে এগুলো? দেখুন, এখানেই একটা জিনিস আমি বলি যে আমি তো আবারও বলেছি যে বাংলাদেশের মানুষ যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, বিশেষ করে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, হুম, এরা এরা ধরেন কোরআনের অর্থ পড়ে না। এরা কোনো আরবি হাদিসের অর্থ পড়ে না। এরা মুখস্থ আচ্ছা, পড়ে। এবং তারা হ্যাঁ, তার বিকৃত অর্থ, বিকৃত শব্দচয়ন তারা বা ব্যাখ্যা তারা করে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পায়। যেমন এই যে এখনকার একটা ব্যাপারই আপনাকে বলি। এই যে এখন তো ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপি, জামাত এবং অন্যান্য কিছু তাদের সমমনা রাজনৈতিক দল বাংলাদেশে এখন রাজনীতিতে আছে। জামাত ইসলামের নেতারা ডিরেক্ট বলছেন যে দাড়িপাল্লা তাদের যে প্রতীক, তাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তো কুরআন তো এই ধরনের কোনো কথা লেখেনি। কুরআন তো ভোটই হুম, স্বীকার করে না। কুরআনে তো হুম, গণতন্ত্র নেই। হুম, কোরআনে কিন্তু গণতন্ত্র নেই। আপনি জানেন কিনা জানি হুম, না। গণতান্ত্রিক হুম, ভোট নেই। তাহলে হুম, তারা যে ভোট করছে ইসলামের নামে, তা কিভাবে? কারণ হুম, এই যে ইসলামিক গল্পস্বল্প, বাংলাদেশে যে ইসলামের চর্চা হয় এটি মূলত আমি মানে পরিষ্কার করে বলতে পারি যে এটা মূল ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যে আচ্ছা, ইসলামিক রাজনীতি বাংলাদেশে হয় এটার সঙ্গে মূল ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা একটা আচ্ছা, ধান্দাবাজ, ধোঁকাবাজ এবং প্রতারক। এবং এদের আমি যে জামাত ইসলাম বাংলাদেশের ইসলামিক শক্তির যে প্রধান শক্তি, এই জামাত ইসলাম নেতৃত্ব দিয়ে মানে কার প্রতিষ্ঠা করা সেটা আপনি নিশ্চয়ই জানেন। আব্দুল আলা হুম, মওদুদী। আব্দুল হুম, আলা মওদুদী কে ছিলেন? আব্দুল আলা মওদুদী তিনি কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তার তাকে আচ্ছা, উনি কিন্তু আপনার গুজরাটের বংশোদ্ভূত এবং উনি হুম, ১৯৪৭ দেশভাগের সময় আ আপনার কি মহাত্মা গান্ধীজিকে বলেছিলেন যে যদি ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ধর্মীয় জিহাদ। কারণ হুম, এটা দেশপ্রেমের অংশ। অথচ হুম, ভারতবর্ষ ভাগ হওয়ার একদিন পরেই অর্থাৎ ১৫ই আগস্ট ভারতবর্ষ ভাগ হয়, উনি ১৬ই আগস্ট ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান। এবং মজার ব্যাপার আপনি জানেন যে উনি দাঙ্গা লাগানোর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অভিযোগে ইসলামের যে শিয়া সুন্নি এই দাঙ্গা লাগানোর অভিযোগে পাকিস্তানে উনার মৃত্যুদণ্ড হয়েছিল। তো সেই জামাত ইসলামের সেই নেতার রাজনৈতিক দল জামাত ইসলাম বাংলাদেশে এখন হ্রাস করছে। তারা এখন রাষ্ট্র ক্ষমতা হ্যাঁ, দখল করে নিয়ে ইসলাম মানে প্রচেষ্টা চালাচ্ছে। তো তাদের কাছ হ্যাঁ, থেকে আপনি কি সভ্যতা, কি ভদ্রতা কি জানবেন? তো এটার সাথে হুম, যদি কেউ ইসলামের মানে আমি যদি ইসলামিক কায়দায় বলি, ইসলামিক হুম, পরিশব্দ বলি, যে হুম, ইসলামের সঙ্গে যদি সত্যিকার ইসলামকে কেউ মেলাতে চায়, তার তো ঈমান থাকার কথা না। সে তো তার হুম, মুসলমান থাকার কথা না। সে তো হুম, বিধর্মী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হুম, সুতরাং বাংলাদেশে যে হচ্ছে যা ইসলামের নামে যা হচ্ছে এটাকে ইসলামিক বলার কোনো সুযোগ নেই। হুম। হুম। মাঝে তো মানে ওই অসভ্য বাংলাদেশিরা তো খুবই চায়নাপন্থী হয়ে পড়েছিল, যেখানে চায়না উইগুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছেই। দেখুন এরা এরা একটা জিনিস আমি বলি নিরঞ্জন, আপনি আহ, এখনকার যে প্রেক্ষাপট নতুন জিন্না হুম, এসেছে বাংলাদেশে, এখন যে হুম, ডক্টর ইউনূস, এই হ্যাঁ, ডক্টর ইউনূস কোন ইসলামিক নেতা? সে না, কি ধর্মকর্ম মানে? তাকে হুম, কখনো আমরা এই সরকার প্রধান হওয়ার আগে দেখিনি। সেও হুম, ইয়ের মতো কি বলে আহ, জিন্নার মতো পক খায়, হুম, সে জিন্নার মতো ইয়ে খায়। এবং মজার ব্যাপার কি জানেন, সে একজন হুম, রাশিয়ান মহিলাকে বিয়ে করেছিলেন, তার প্রথম যে হ্যাঁ, স্ত্রী। এবং এই হ্যাঁ, ভদ্র মহিলা ছিলেন খ্রিস্টান। এবং এটি হ্যাঁ, দালিলিক প্রমাণ আছে এটার যে ওই মহিলাকে বিয়ে করেছিলেন তিনি ধর্মান্ধ হয়ে, মানে ধর্মান্তরিত হয়ে, অর্থাৎ উনি কনভার্টেড আচ্ছা, ইয়ে হয়েছিলেন, খ্রিস্টান হয়েছিলেন। এবং দীর্ঘদিনে আচ্ছা, উনি এখন পর্যন্ত উনি সেই ধর্মটি মানে উনি যে কনভার্ট হয়েছিলেন সেই ধর্ম থেকে ফিরে এসছেন কিনা, তওবা করেছেন কিনা তার তো কোনো নজির আচ্ছা, নেই। কিন্তু উনার কনভার্ট হওয়ার নজির আছে। ইভেন সর্বনাশ। উনার কন্যাও এখন কিন্তু যে মনিকা, যে হ্যাঁ, হ্যাঁ, রাশিয়াতে তার মায়ের সঙ্গে থাকে, সে কিন্তু হ্যাঁ, খ্রিস্টান ধর্ম পালন করে। অথচ দেখেন হ্যাঁ, এই বঙ্গু মুমিন, আমি এদেরকে বলি বাঙ্গু মুমিন, এই বাঙ্গু মুমিন হুম, সম্প্রদায় কিন্তু তাকে ইমান বাঁধছে। এই হেফাজত, এই জামাত, ইসলামী আন্দোলন, এই শরিয়া আন্দোলন, অমুক তমুক সব ইসলামিক হুম, এই জঙ্গিগুলো এখন তারে ইমাম মানছে। সেই ইমাম হ্যাঁ, তার পিছনে আজকে বায়তুল মোকাররমে বা আজকে জাতীয় ঈদগাহে নামাজ পড়ছে। তারা হুম, ওই যমুনাতে যে তাকে ইমাম ডাকছে। সুতরাং হুম, এটি হচ্ছে যে দেখেন এই যে যেটি বললাম যে একজন অন ইসলামিক লোককেও তারা নেতা বানছে। মূলত এদের টার্গেট হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হুম, গ্রহণ করে তারা কি করবে তার বিষয়টিতে যে সুমন দাস, দীপু দাস, এই হুম, দীপু দাস
তারই তো প্রমাণ যে ওরা ক্ষমতা পেলে কি করবে বাংলাদেশ। ওরা চায় ক্ষমতা। ওরা দেখেন না, আপনি দেখেন যে মূর্তি পূজা, ওদের ভাষায় কোন আর্টকোট, এই মূর্তি পূজার সঙ্গে তো ইসলামের সম্পর্ক নেই, ওরাই বলে ওয়াজ মাহফিল। অথচ এবার দেখেন দুর্গাপুজোতে ওরা মন্দিরে যে গীতা পাঠ করেছে, ওরা মন্দিরে অনুদান দিয়েছে, তাহলে এটা তো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না? একদিকে আপনি বলছেন যে ইসলামে হারাম, আবার আপনি সেই কাজগুলোই করছেন। ওরা চায় আসলে ক্ষমতা। ওরা এই উপমহাদেশ, বিশেষ করে এই পাকিস্তান বা এই অঞ্চলের রাষ্ট্র দখলের জন্য এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল একটি ভুল ব্যাখ্যা নিয়ে। এবং সেই জামাত ইসলাম, তাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ভারতবর্ষেও টিকতে পারে নাই, ইভেন তার যে আশ্রিত দেশ পাকিস্তান সেখানেও পারেনি। তার অনুসারীরা এখন বাংলাদেশে এসেছে, যদিও ভোটের মাধ্যমে তারা বিজয়ী হতে পারেনি, কিন্তু এই যে তারা যে একটা কি বলে ইউনুসের ভাষায় মেটিকুলাস ডিজাইন করে একটি সন্ত্রাসী জঙ্গি হামলা চালিয়ে তারা কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। এবং তারা কিন্তু তাদের ট্রায়ালটা দিচ্ছে এখন। এটা তারা যদি এই যে সামনে যে ইলেকশনের গল্প শোনা যাচ্ছে, আমি জানি না ইলেকশন হবে কিনা, যদি হয় তাহলে যদি তারা ক্ষমতায় আসতে পারে কনস্পিরেসি করে, বা এই কি বলে যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা যদি ক্ষমতা দখল করতে পারে, তাহলে তারা তাদের আসল রূপ দেখাবে। শাহিদুল বাবু, পপুলেশনটা কি আদৌ 50-50 না 90-10 বলুন তো? কারণ ভোটটা হয়ে কি আদৌ লাভ হবে আমি তো বুঝতে পারছি না। যেই পাওয়ারে আসবে এই দাঙ্গা তো চলবেই, এবং দাঙ্গার একমাত্র সলিউশন এই ক্ষেত্রে তো গুলি মারা ছাড়া কিছু নেই। এবং শেখ হাসিনা গুলি করে ফেসে গেছেন, কালকে গুলি চালানো হয়নি বলে ওই লোকে ফেসে গেছে। তাহলে অপশনটা কোথায়? দেখুন আমি এখানে কিভাবে হ্যান্ডেল করবে এই রাইটগুলো? দেখুন আমি এখানে একটা জিনিস আপনাকে স্পষ্ট করে বলি, বাংলাদেশে আরেকটা মুক্তিযুদ্ধ হতে হবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। এবং সেই যুদ্ধে এই সম্প্রদায়কে আর মানে ছাড় দেওয়া যাবে না। তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে যথাযথভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তাতে আপনি যে গুলির গল্প বলছেন, মানে এই সম্প্রদায়কে, এই অংশটিকে বাংলাদেশের থেকে বিনষ্ট করে দিতে হবে। তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে হবে। না হলে এই বাংলাদেশ টিকবে না, এখানে ভারতের কি করণীয়? না আপনি আগের পয়েন্ট শেষ করুন। হ্যাঁ, তো এই যে আর যে প্রশ্নটি করলেন যে ভাগ 90 বা 10%, এটা 90-10% ইস্যু নয়। ইস্যুটা হলে বাংলাদেশের মানুষ, দেখুন অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা নজরুল সঙ্গীত, তারা রবীন্দ্রসঙ্গীত শোনে বাড়িতে। তাদের মেয়েরা নাচ শেখে, তাদের ছেলেরা গান গায়। আমি এরকম লোকজন চিনি, কৌশিক হোসেন তাপস, উইন্ডস অফ চেঞ্জ, সে তো পুরোপুরি ডিভোট মুসলিম, এদিকে ভালো ভালো জিনিস করছে। এরকম অনেকেই আছেন বাংলাদেশে, এই টাইপের লোকের সংখ্যা বেশি। তো সব মিলিয়ে ধরুন এই জঙ্গিবাদী শক্তির চেয়ে এই শক্তির অবস্থান এখন পর্যন্ত সংখ্যায় অনেক বেশি। ধরুন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত বাংলাদেশে হয়তো 2-3 লাখ মানুষ, কিন্তু বাংলাদেশে তখন 18 কোটি মানুষ, জনসংখ্যা 18 কোটি। আর ধরেন ইসলামিক কালচার বা প্রো পাকিস্তানি মানুষের সংখ্যা 3-4 কোটি হতে পারে। কিন্তু ওভারঅল বাংলাদেশের মানুষ, এই যে আপনি যেটা বললেন সভ্য, তারা গায়ে না পড়লে প্রতিবাদ করে না। তা আজকে গায়ে পড়ার পরিস্থিতি তৈরি করছে ইউনূস, এই জঙ্গিরা। কিন্তু সেই ফুসে জায়গাতে আমি একটু আগে বললাম যেটা নেতৃত্বের প্রয়োজন। যেমন ছাত্ররা জঙ্গি হামলার কে আড়াল করে ছাত্রদের সামনে দিয়ে তো ওই জঙ্গিরা ক্ষমতায় এসেছে, তার একটা নেতৃত্ব ছিল, ছাত্রদের একটা নেতৃত্ব ছিল। এই মুহূর্তে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার লোক নেই, যে মানুষ নামবে, কার জন্য নামবে, কার পিছনে নামবে, সেটাই সমস্যা। কিন্তু যদি কেউ নেতৃত্ব নিয়ে নামতে পারে, যদি ঐক্যবদ্ধভাবে নামতে পারে, তাহলে আমি নিশ্চিত যে এই বাংলাদেশ জঙ্গি মুক্ত হবেই। এবং এবার যে মুক্ত হবে, এবার যে যুদ্ধ হবে সেটি যুদ্ধই হবে, নতুন আরেকটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি জেতে, তাহলে এই জঙ্গিবাদী শক্তি কিন্তু সমূলে নির্মূল হয়ে যাবে এবার। সেরকম কোন পোটেনশিয়াল মুখ দেখতে পাচ্ছেন লিডারশিপটা দেওয়ার জন্য? দেখুন এখানে একটি জিনিস আমি আপনাকে বলি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের যত স্বাধিকার আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনেই নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। নানা কারণে 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে এই রাজনৈতিক দলটি জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। মানে তাদেরকে জনগণ ত্যাগ করেছিল তা নয়, মানে জনগণ থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল। সেই ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণ যে দীর্ঘ ক্ষমতা, নেতারা যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করেছেন, তারা মূলত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। দলের প্রতি তাদের অনাগ্রহ তৈরি হয়েছিল, বা দলের প্রতি তাদের দৃষ্টি ছিল না। সেইখান থেকেই দেশের মানুষ মূলত এই জঙ্গিবাদী শক্তির সঙ্গে যুদ্ধে অনেকেই ভুল পথে পা বাড়িয়েছিল। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার চলে যায়, তখন কিন্তু এই গত 16 মাসে তারা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে বাংলাদেশে
আহ, কাদের খপ্পরে তারা পড়েছে, কাদেরকে। আজকে একজন আমাকে খুব একটা ভালো কথা বলছিলেন, একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনি ভারতবর্ষের একজন সিনিয়র সাংবাদিক, বলছিল দেখো শহীদুল, বাংলাদেশে এই যে যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি তৈরি না হলে একটা আহ, বাংলাদেশের মানুষের একটা আক্ষেপ থেকে যেত। তাহলে কি ছিল সেই আক্ষেপ, কি থেকে যেত? তা বলে যে ইউনূসের মধ্যে একটা ভালো মানুষ বাংলাদেশে জন্ম নিয়েছিল, তাকে যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হতো, তাহলে বাংলাদেশটা নাকি আরো কত ভালো হতো, এরকম একটা হ্যাঁ ভাবনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল। কারণ এই হ্যাঁ দুই দুই 91 সালের পর থেকে তো দুই নারী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, হাসিনা এবং হ্যাঁ খালেদা। তো এই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই আক্ষেপটা তৈরি হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস গত 16 মাসে প্রমাণ করেছে যে তার মতো একজন নিকৃষ্ট মানুষ বাংলাদেশে জন্ম নেয় পাপ হয়েছে। তো এরকম নানা ঘটনা, আমি একটা ঘটনা বললাম, এরকম নানা ঘটনা বাংলাদেশে আমরা জানতে পেরেছি, যেটা 5 আগস্ট না হলে আমরা জানতে পারতাম না। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষের কাছে আজকে যে প্রশ্নটি আপনি, মানে যে বিষয়টি আমি বলছিলাম, যে বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার যে মুক্তিযুদ্ধের সপক্ষের বা এই সংস্কৃতি, শিল্প সংস্কৃতি রক্ষার যে শক্তি, সেই শক্তির প্রধান নেতৃত্ব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের হাতে। তো নানা কারণে আমি আপনাকে বললাম যে মেটিকুলাস ডিজাইন করে এমন ভাবে তাদেরকে দেশান্তরী বা দেশ থেকে ডিস্ট্রয় করা হয়েছে যে তারা যাতে নেতৃত্বের আসনে না আসতে পারে, সেই জায়গায় তারা একটা বিপদে পড়ে গেছে। কিন্তু 16 মাসে অনেকটা উত্তরণ ঘটেছে, এবং শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে, বঙ্গবন্ধু বা জাতির পিতার কন্যা হিসেবে শেখ হাসিনা এখনো বেঁচে আছেন তো বাংলাদেশের মানুষের জন্য, এটা একটা আশার জায়গা। এবং ভিতরে 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 তার পরিবার থেকেও নেতৃত্ব তৈরি হচ্ছে, তারা দেশের জন্য কাজ করছে বলে আমার কাছে যে খবর আছে। এবং সেই নেতৃত্ব হয়তো আত্মপ্রকাশ হবে, খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। এবং সেই আত্মপ্রকাশ হলে মূলত বাংলাদেশের মানুষের একটি মুক্তির পথ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, এই ইউনিস কেমন লোক? মানে আপনাদেরকে দেখেছি ভারতেও যারা চায় বাংলাদেশ সভ্য থাকুক, তাদেরকে দেখেছি যে ইউনিস প্রথম দিন থেকে এসে, তারপরে যখন মানে হিন্দুদের উপর অত্যাচার হওয়া শুরু হলো, তারা ইমিডিয়েটলি ইউনিসকে ডাইরেক্টলি পার্সোনালি অ্যাটাক করতে শুরু করে, যে মানে এটা ইউনিসের জন্য হচ্ছে। আমার খালি মনে হচ্ছিল যে এই একটা মানে লেলা ক্যাবলা লোক, একাডেমিক ছিল, হঠাৎ করে কোনো বিদেশি ডিপ স্টেট টাইপ ওরকম চাপে পড়ে এখানে একটা রাবার স্ট্যাম্প হিসাবে ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে, এবং উনি জাস্ট পুতুল আর কিছুই না। মানে ওনার কি আদৌ ক্ষমতা চাই? উনি কি আদৌ মানে সর্বনাশ করতে চান হিন্দুদের? ওরকম কিছু ব্যাপার আছে? দেখেন, উনি জাস্ট একটা মানে একটা জাস্ট উনি কি পুতুল? আমি একটা জিনিস বলি, ক্ষমতার জন্য এই লোকটা সবই করতে পারে। একটা মানুষ, এত বড় একজন লোক, তার বয়স এখন 85 এর কাছাকাছি। এই ভদ্রলোক তো তার জীবনের সর্বোচ্চটাই পেলেন, একটা দেশের সরকার প্রধান হওয়া তো সর্বোচ্চ, রাষ্ট্রপ্রধান, তাই না? তো উনি এসে উনার প্রথম কাজটি উনি করেছেন যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে মামলা চলছিল। উনি প্রথম এসে সেই মামলাগুলো উনি খারিজ করালেন। এরপরে গ্রামীণ ব্যাংকের ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, সেখানে বড় ধরনের একটি ট্যাক্স ফাঁকির ইস্যু ছিল 650 কোটি টাকার উপরে, সেইটি মাফ করালেন। এরপরে উনি নতুন করে প্রায় 6টা প্রতিষ্ঠানের অনুমোদন নিলেন গভর্নমেন্ট থেকে, ওনার পরিবার। উনি এই সরকারটিতে যখন ওনার নাম প্রস্তাব করা হলো, উনি কি করলেন, উনি কমপক্ষে কম করে হলেও ওনার পরিবারের প্রায় বা ওনার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সম্পৃক্ত প্রায় 6 থেকে 7 জনকে উপদেষ্টা পরিষদ মন্ত্রিত্ব দিলেন। এরপরে উনি কি করলেন, উনি ওনার ব্যবসা বাণিজ্য বিদেশি যেসব পার্টনাররা ছিলেন, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত করলেন। তো এটি হলো ওনার ব্যক্তিগত লোভ লালসার জায়গার গল্প বললাম। আর ব্যক্তি জীবনে উনি যে একটা খারাপ মানুষ, সেটার প্রমাণ তো উনি দিয়েছেন। দেখেন, উনি কালকে একজন জুলাই যোদ্ধা বলে তারা মারা গেছে, হাদি। তো সেটা নিয়ে উনি কত কিছু করে ফেললেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফেললেন, উনি শোক জানালেন, রাষ্ট্রীয় শোক পালন করবেন কালকে, উনি করবেন, তা করবেন, ও করবেন। কালকে তার প্রতিবাদে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের মতো একটা সঙ্গীত প্রতিষ্ঠান হামলা হলো, উনি সেখানে ফোন করে দুঃখ প্রকাশ করলেন। কিন্তু দীপু দাস মারা গেল, এ ব্যাপারে ওনার কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? ওনার সরকারের পেয়েছেন? এই ব্যাপারে কোনো মামলা হয়েছে আপনি জেনেছেন? তো রাষ্ট্রের এই দায়িত্ব কার? রাষ্ট্রের অভিভাবক কে? আপনার বাড়িতে কেউ অসুস্থ হলে সেই দায়িত্ব কে পালন করে? আপনার অভিভাবকই তো, আপনার বাবা মা বা বড় ভাই, তাই তো করে। যে পরিবারের প্রধান থাকে, তো পরিবারের প্রধান, দেশের প্রধান এখন কি ইউনূস? সে কি এই দীপু দাসের পরিবারের সঙ্গে কথা বলেছে? এই দীপু দাসের ওখানে কি সরকারের কোনো লোক গেছে? যায়নি। তাহলে তাকে আপনি কিভাবে ভালো মানুষ বলবেন? সে তাকে সংখ্যালঘু নিধন তো সে
প্রথম ফ্রান্স থেকে বাংলাদেশের পথে যাত্রা করেই সংখ্যালঘু নিধনের উস্কানি দিয়েছে। বাংলাদেশের হুম। মানুষ ভয় পায় কাদেরকে? ভারতবর্ষকে। যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হলে ভারতবর্ষ কথা বলবে, যেহেতু এটা বড় হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র হুম। মানে যদিও আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র নয়, কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। তো সেখানে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। হুম। সেই ভয়ে তো বাংলাদেশে অনেকটা সংখ্যালঘু কম নির্যাতিত হয়। হুম। তো উনি যখন বিমানে উঠবেন বাংলাদেশে, তখনই উনি একটা অপ্রাসঙ্গিক কথা বললেন যে ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ যদি করে বা কোনো ইস্যুতে নাক গলায়, তাহলে সেভেন সিস্টার অশান্ত হয়ে যেতে পারে। তাহলে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে তো দেশের জঙ্গিদেরকে তিনি আরো উস্কে দিলেন। যেখানে ভারত না দিল্লি না ঢাকা, ভারতীয় দালালরা সাবধান হুঁশিয়ার, যেখানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার পুড়িয়ে দেওয়া হলো, যেখানে হাই কমিশনে হামলার চেষ্টা করা হলো, সেখানে আপনি দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে একটা কথা বলে কেন আসতে হলো? সেটা তো ছিল ছাত্রদের আন্দোলন, সেটা কি ভারতের বিরুদ্ধে আন্দোলন ছিল? সেটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। তাহলে ভারতের বিরুদ্ধে কথা বলেই তো যাত্রাটা শুরু করলেন। তার মানে কি প্রকারান্তরে আপনি তো জঙ্গিদেরই উস্কানি দিলেন, জঙ্গিদেরকে প্রমোট করলেন যে তোমরা হিন্দুদের মারো, এবং ৩-৪ দিনের মধ্যেই তো মানুষ, এই যে ঢাকার রাজপথে বা চিন্ময় কৃষ্ণ প্রভু, উনি কেন রাস্তায় নেমে এলেন? এই হিন্দু নির্যাতনের কারণে তো এলেন। কিন্তু তা নিয়ে তো উনি একটা বৈঠক করলেন না হিন্দু সম্প্রদায়ের সঙ্গে। উনি সরাসরি চিন্ময় কৃষ্ণ প্রভুকে ধরে একটা মিথ্যা মামলায়, একটা ষড়যন্ত্রমূলক মামলায় জেলে ঢুকিয়ে দিলেন। আজও যে মানুষটা জেলখানায় পচে মরছে, আমি বলবো পচে মরছে, তাকে ঠিক মতো খাবার দেওয়া হয় না, চিকিৎসা দেওয়া হয় না। তো এই ইউনূসকে আপনি কিভাবে ভালো বলবেন? এই ইউনূসকে আপনি পাপেট বলবেন কি করে? সে ঠান্ডা মাথায় বাংলাদেশটাকে ধ্বংস করছে, সে ঠান্ডা মাথায় বাংলাদেশকে হিন্দু শূন্য করছে এই মৌলবাদী চক্রেরা, ষড়যন্ত্রে, চক্রান্তে। ভারতের কি করণীয় তাহলে? দেখুন, আমি একটা জিনিস বারবার বলি, এখনো বলছি আপনাকে, ভারতের খুবই নিকটতম প্রতিবেশী একটি রাষ্ট্র বাংলাদেশ, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার পরিবারে অনেক মুক্তিযোদ্ধা, তারা সশস্ত্র সংগ্রাম করেছেন, আমার পরিবারে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। আমার মধ্যে দেশপ্রেম আছে, আমি বাংলাদেশটাকে ভালোবাসি। আমি যে এখন দেশান্তরী, তারপরেও আমি ঘুমাতে গেলে আমার দেশ মনে পড়ে, আমি সারাক্ষণ আমার বুকে দেশটাকেই ধারণ করি। তো ভারত এই দেশটার জন্ম দিয়েছে, মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছিলেন, তাদের কোনো অস্ত্র ছিল না, ওই সময় খাবার ছিল না, ১ কোটি শরণার্থীর জায়গা ছিল না, এই ভারতবর্ষের মাটি তাদেরকে জায়গা দিয়েছিল, না হলে অন্তত আরো ১ কোটি মানুষ মারা যেত বাংলাদেশের মুক্তিযুদ্ধে। সেই ১ কোটি মানুষকে বাঁচিয়েছিল ভারত, বাঁচিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের মানুষ ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছে এই বাংলাদেশের মানুষের জন্য। এই ট্রেনিং, গোলা বারুদ, অস্ত্র, এবং 1971-এর ৩ ডিসেম্বর সরাসরি যুদ্ধে জড়িয়েছে একটি রাষ্ট্র স্বাধীনতার জন্য। তাদের উপরে তো আরো বড় ছিল যে ভারত বাংলাদেশ মানে পাকিস্তানের অভ্যন্তরীণ যুদ্ধ, সেখানে ভারত যুদ্ধে অংশ নেওয়া মানে কি, আরো 5টা দেশ ভারতের উপর আক্রমণ করতে পারতো। তো সেই রিস্কটা নিয়েও ভারত বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছিল। তো সেখানে আজকে দাঁড়িয়ে সেই ভারতের কেন দিয়েছিল, ভারতেরও চাওয়া পাওয়া ছিল, নিশ্চয়ই ছিল, কারণ কেন তারা করতে যাবে। তো সেখানে ছিল যে ভারতের পাশে আরেকটা পাকিস্তান, অগ্নিগর্ভ জঙ্গি রাষ্ট্র না, সেই জন্যই তো করেছিল। এখন স্বাধীনতার এই 55 বছর পরে এসে সেই জঙ্গি রাষ্ট্রই কায়েম হয়ে গেছে বাংলাদেশে। সেখান থেকে প্রতিনিয়ত ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, 7 সিস্টার ছিনিয়ে নেওয়া হচ্ছে, ভারতের বিভিন্ন স্থাপনায় হামলা হচ্ছে, কলকাতার মতো জায়গা দখল করা হচ্ছে, নানাবিধ কথা বলা হচ্ছে। ধরেন মানে একদমই যে এটা এর সত্যতা নেই বা এটার উদ্দেশ্য নেই তা তো নয়, এর পিছনে কোনো শক্তি আছে, নাহলে তারা বলছে কেন? উদ্দেশ্য আছে, নাহলে বলছে কেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে অবস্থা আজকে, বাংলাদেশের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে ভারতের তো উদ্বিগ্ন হয় স্বাভাবিক। এটি বন্ধু হিসাবে বা দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে, মুক্তিযুদ্ধের বন্ধু হিসাবে, মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে, প্রতিষ্ঠার সহযোগী হিসাবে তাদের তো উদ্বেগ, মনুষ্যত্বের খাতিরেও, মনুষ্যত্বের রাইট, মনুষ্যত্বের খাতিরেও তো প্রয়োজন রয়েছে। এখন এই যে জঙ্গি রাষ্ট্র, এমন যদি হতো যে না, বাংলাদেশের পুরো দেশের 18 কোটি মানুষ ভারতের মধ্যে বিক্ষোভ বিদ্রোহ করে ভারতকে দখল করে নিতে চাইছে, সেটা ভারত চুপ থাকতে পারত। কিন্তু বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ শক্তি, সংখ্যালঘু শক্তি না, সংখ্যাগুরু শক্তি চায় এই জঙ্গিবাদের বিনাশ বাংলাদেশ থেকে। তো সেখানে তারা ভারতের তো নিশ্চয়ই তারা পাশে চায়। ভারতেরও উচিত এই মুহূর্তে বাংলাদেশের তাদের কূটনৈতিক চাপ, কূটনৈতিক, যেমন ইন্দিরা গান্ধী 1971 সালে
কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন, স্বাধীন করেছিলেন। আজ ভারতকে প্রকাশ্যে কূটনীতিতে নামা উচিত বাংলাদেশের হুম জন্য। বিভিন্ন দেশকে আজকে খুব কঠোর ভাষায় তাদেরকে জানানো উচিত যে আমার পাশে এরকম একটি জঙ্গি রাষ্ট্র আমি মেনে নেব না, এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, রাজনীতির সুযোগ দিতে হবে। কারণ আমি যেটা বললাম যে মেটিকুলাস ডিজাইন করে এদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, নির্মূল করে দেওয়া হয়েছে, এদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে এদেরকে বাধা দেওয়া হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে, এদের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। সেই জায়গাগুলোতে খুলে দিয়ে বাংলাদেশে শুধু একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন যদি ভারতবর্ষ করতে পারে, তাহলেই বাংলাদেশটা উদ্ধার হয়ে যাবে। ভারতবর্ষের কাছে আমি এই প্রত্যাশাই করি যে ভারত এই দিকে একটু নজর দিক, বাংলাদেশটাকে পাকিস্তানের পথে তারা যেন অভিমান করে ছেড়ে না দেয়। তাদেরকে দায়িত্ব নিয়ে, অভিমান করে ভাই বন্ধু বা আপনজনকে ছেড়ে দেওয়া যাবে না, দায়িত্ব নিয়ে তাদেরকে উদ্ধারের পথে হাঁটতে হবে, তাহলেই বাংলাদেশটা উদ্ধার হবে। শাহিদুল বাবু, কূটনীতির তো এমনিতে তো খুবই সময় সাপেক্ষ ব্যাপার এমনিতেই, তাছাড়া হচ্ছে যে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার কনসিকুয়েন্স হবে যে হ্যাঁ অনেকগুলো দেশ মিলে ম্যাক্সিমাম ইউনিটকে একটু দাবরানি দেবে যে এই তুমি সামলাও, এসব সামলানোর নমুনা হবে সেই গুলি মারলে সেই ব্যাপার এসকালেট করবেই, এসকালেট করলে তাহলে সেই আবার মানে অস্ত্র তুলেই সভ্য বাংলাদেশিদের এবং বাংলাদেশি হিন্দুদেরকে ইত্যাদি খ্রিস্টানদেরকে লড়াইতেই নামতে হবে। তো তার থেকে কূটনীতিটাকে বাইপাস করে ভারত ডাইরেক্ট অস্ত্র দিলে কেমন হয়, বা সোজা ইন্ডিয়ান আর্মি পাঠিয়ে দিলে কেমন হয়? দেখুন, এইটা তো ভারত হবে আলটিমেটলি, এটা ভারতবর্ষের করা উচিত। কেন করা উচিত? দেখেন, আজকে ভারত, আমি তো বললাম যে ভারত না হলে তো বাংলাদেশ হতো না। এই যে আপনি বলেন যে পাকিস্তানি ন্যারেটিভ তৈরি যারা করে, অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট যারা বাংলাদেশে কাজ করে, এদের তো রাজাকারী মনোভাব, পাকিস্তানি মনোভাব। এরা তো জানে না যে কত কষ্টের স্বাধীনতা, কত ত্যাগের স্বাধীনতা, কত বিসর্জনের স্বাধীনতা। শুধু আমাদের বিসর্জন, আমাদের স্বাধীনতা, আমাদের মানুষের কি ছিল? না ছিল অস্ত্র, না ছিল গোলাবারুদ, না ছিল খাবার, না ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, সবই তো ভারত দিয়েছিল। আর স্বাধীনতার 54 বছর পরে এসে বলা হয় যে বাংলাদেশের রণতরী ডুবিয়ে দিয়েছিল নৌবাহিনীর ভারতীয় বিমান বাহিনী। আজ বলা হয় যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় সেনাবাহিনী। মানে এই যে মিথ্যাচার তৈরি করা হয় ভারতের বিরুদ্ধে, এটি ভারতের ভেঙে দেওয়া উচিত, ভারতের এই বিষ দাঁত ভাঙা উচিত। এবং আপনি যেটা বলছেন যে অস্ত্র তো তুলে বাংলাদেশের মানুষকেই নিতে হবে, নিয়ে নেবে তারা, কিন্তু ভারত তাদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিতে হবে ভারতকে যে আমরা পাশে আছি, সেটাই তারা আনুষ্ঠানিকভাবে দিতে হবে। কারণ আমি তো একটা জিনিস বলি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল যে 5 আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা তো নিরাপত্তার জন্যই দেশ ছেড়েছেন, সে তো পালিয়ে আসেনি, সে আসতে চান না। তো তখন বাংলাদেশ আওয়ামী লীগের দরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রবাসী সরকার গঠন করা ভারতের বুকে, 1971 সালে মুক্তিযোদ্ধারা যেমন করেছিলেন, সেরকম শেখ হাসিনা যদি একটি প্রবাসী সরকার গঠন করতেন, তার মন্ত্রীরা এমপিরা এখানে নির্দেশনা দিতেন, তাহলে বাংলাদেশের অন্তত অর্ধেক মানুষ সেই বিদ্রোহে সামিল হতেন। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সিভিল প্রশাসন বলেন, সাধারণ জনগণ বলেন, যে সেই মতবাদে বিশ্বাস করে আজকে বাংলাদেশে একটা যুদ্ধ হলেও একাদিন জঙ্গিবাদী শক্তির উত্থান বন্ধ হতো, জঙ্গিবাদী শক্তি ধ্বংস হতো। কিন্তু সেটি করেননি শেখ হাসিনা। কেন করেননি উনি ভালো জানেন, তবে সেটা করা উচিত ছিল, তাহলে ভারত আজকে তাদেরকেও সাপোর্ট দিতে পারত। কিন্তু আমার কাছে মনে হয় না, এখনো সময় শেষ হয়ে গেছে। এখন একটা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেওয়া উচিত বাংলাদেশের মানুষের, এবং সেখানে ভারতকে দ্বিতীয় একাত্তর হওয়া ছাড়া কিছু উপায় নেই। একদম দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছাড়া দেশ উদ্ধার হবে না, দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে দেশের জন্য। তাও শাহিদুল বাবু, দেখুন এই মুহূর্তে যদি টাইম মেশিন নিয়ে করে আমি ইন্দিরা গান্ধীর এক্সাক্ট পজিশনে ফিরে যাই, তাহলে আমি আবার একই স্টেপ নেবই বটে। কিন্তু ইন রেট্রোস্পেক্ট কি আমরা এটা বলতে পারি যে ইন্দিরা গান্ধী ভুল করেছিল, এবং যা টাকা জীবন আমরা খরচা করলাম 71 করতে গিয়ে সেটা নষ্টই হয়েছে, কারণ আলটিমেটলি সেই পাকিস্তানি হয়ে গেল। তো তার থেকে ওদের নিজেদের মধ্যেই, আপনাদের নিজেদের মধ্যেই বুঝে নেওয়া, আমাদের ছেড়ে দেওয়া উচিত ছিল 71-এ, সেটা কি ইন রেট্রোস্পেক্ট বলা চলে? দেখুন, ভারতবর্ষের সঙ্গে আমি তো বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কোনো স্বার্থ নিয়ে ঝাঁপিয়ে পড়েনি, কোনো নিঃস্বার্থভাবে একটি দেশের স্বাধীনতার জন্য একমাত্র দেশ লড়েছে, এটা ভারত। এবং যার প্রমাণ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি বাংলাদেশে ফেরার পরই ইন্দিরা গান্ধী দিয়েছেন। সেটি কি ছিল? যে তিনি তার সমস্ত সৈন্য ভারত থেকে ফিরিয়ে নিয়ে এলেন। তো পৃথিবীর কোন ইতিহাসে কোন মিত্র বাহিনী কোন দেশে 30, 40, 50 বছরও ছিলেন, কিন্তু একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিত্র বাহিনী
যারা মুক্তিযুদ্ধের কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ হ্যাঁ ত্যাগ করে চলে এসেছিলেন। এটা হ্যাঁ ছিল এটা ছিল ইন্দিরা গান্ধীজির উদারতা, ভালোবাসা, বাংলাদেশের মানুষের হুম প্রতি বিশ্বাস, আস্থা। কিন্তু আমরা হুম বাংলাদেশের মানুষ তো অকৃতজ্ঞ, বেঈমান। সেই বিশ্বাস আস্থা আমরা রাখতে পারিনি, যে কারণে স্বাধীনতার এই ৫৪ বছর পর আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আজকে হুম আমি বাধ্য হই বলতে, বা আমার বলা মানে আমি বলা উচিতই আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে, যে বাংলাদেশের প্রথম ভুল ছিল সেটি যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নেওয়া, প্রত্যাহার হুম করানো। হুম বঙ্গবন্ধুর সেই ভুলটি ছিল। যদি সেটি না হতো তাহলে আজকে বাংলাদেশের এই পরিণতি দেখতে হতো না। অন্তত ভারতের দিয়ে, কারণ একটি নতুন স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান, যে কাঠামো, যে মেকানিজম দরকার ছিল সেটা বঙ্গবন্ধুর ছিল না। বঙ্গবন্ধু ঘুষাতে পারেননি তখনও। তার হুম পাশে সেরকম ছিল না। বঙ্গবন্ধুর প্রথম যে ভুলটি করলেন, তিনি পাকিস্তান ফেরত আমলা, সামরিক কর্মকর্তা, পুলিশ, তাদেরকে এনে বাংলাদেশে ফেরত এনে পাকিস্তান থেকে এই বাহিনীর সাথে একীভূত করলেন তার হুম সদ্য স্বাধীন বাংলাদেশের প্রশাসনের সঙ্গে, সরকারের হ্যাঁ সঙ্গে। তিনি হ্যাঁ আহ, যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, স্বাধীনতার মাত্র ১.৫ বছরের মাথায় উনি সেই রাষ্ট্র হুম ব্যবস্থা নিয়ে ইসলামিক অর্গানাইজেশন ওআইসি, ইসলামিক হুম ওআইসিতে উনি যোগ দিলেন। উনি পাকিস্তান চলে গেলেন। কেন? হ্যাঁ উনি ভাবলেন যে পাকিস্তান গেলে মিডল ইস্ট থেকে উনি সাহায্য পাবেন ওনার দেশ চালাতে। উনি রাশিয়া বা আহ, ভারতের প্রতি ওনার সেই আস্থার জায়গাটা পুরোপুরি ধরে রাখতে পারলেন না। এবং হুম পরবর্তীতে যা হলো কি, সেই পাকিস্তান ফেরত মিলিটারি অফিসাররাই তো বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করলেন। এটা হুম ছিল বঙ্গবন্ধুর ভুল। অথচ হুম পাকিস্তান আর্মি যদি বাংলাদেশে ১০টা বছর থাকতো, ভারতীয় আর্মি, এবং ভারত হ্যাঁ যদি বাংলাদেশকে অপারেট করতো বঙ্গবন্ধুকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের মতো, তাহলে এই রাজাকারের বংশধরদের উত্থান হতো না বাংলাদেশের মাটিতে। আজকে ৫৪ হুম বছর পরে এসে আমাদের এই মুক্তিযুদ্ধের প্রজন্মকে দেখতে হতো না এই দেশটা। হুম এনিমি প্রপার্টি অ্যাক্টটা তো বাংলাদেশ পুরোপুরি রিপিলই করে উঠতে পারেনি, ওটা তো মধ্যে মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কোনো নাম দিয়ে তো ইউজ হয়েছে হিন্দুদের বিরুদ্ধে এত বছর ধরে। হ্যাঁ, এটা তো হয়েছে। এটা তো আমি আপনাকে বলেছি যে শত্রু সম্পত্তি। হিন্দুরা ওই দেশের হ্যাঁ মানে কি বলে যে মালিক, ভূমিপুত্র। হুম তাদেরকে আপনি হ্যাঁ শত্রু বানিয়ে দিয়েছেন সে দেশের। মানে এর চেয়ে হ্যাঁ দুঃখজনক, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে বলেন? হুম এই হাদি ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি, এ কোত্থেকে এলো, কেমন ছেলে ছিল? দেখুন, দেখেন, এই যে একজন মৃত মানুষ নিয়ে বলতে গেলে আবার আমি কাফির-টাফির হয়ে যাব। তারপরে এইটুকু শুধু হুম বলি যে এই ছেলেটাকে আমি ৫ আগস্টের আন্দোলন সংগ্রামের আগে কখনো চিনতাম না, দেখিনি। আমার আমার রাডারে সে কখনো ধরা পড়েনি। হঠাৎ করে হুম সে বড় বিপ্লবী নেতা হয়ে গেল। মূলত তার কর্মকাণ্ড ছিল ফ্রান্সে বসে একজন আ আমরা যে ৩ ও ইঞ্চি বলি, তার হ্যাঁ অনুসারী সে। তো এই তার আচ্ছা অনুসারী হিসেবেই ইনকিলাব মঞ্চটি এবং তার যে স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, হুম কিন্তু সেই ইনকিলাব জিন্দাবাদের অনুসারী বাংলাদেশে আমরা দেখেছি। এবং তার যে মুখের ভাষা, এই ফ্রান্সিস ভাষা, ওই যে ফ্রান্সের যে হুম লোকটা, হ্যাঁ ওই লোকটার ভাষা। হুম এবং যেমন সে বলতো যে কোনো রাজনৈতিক দলের নেতার তো এই ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা না। যে আওয়ামী হুম লীগের দোসরদের সাওয়া মাওয়া, সরি আমি এই ভাষাটা ইউজ করছি, যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে। হ্যাঁ? হুম খানকির ছেলেদের। তো এই যে, হ্যাঁ ভাষা, এটা তো আসলে হ্যাঁ বলার ভাষা না, কোনো রাজনৈতিক ভাষা না। হ্যাঁ এটা কোনো হ্যাঁ সভ্য মানুষের ভাষা না। আপনি যেটা বারবার হুম বলছেন, সেই অসভ্য হুম সম্প্রদায়ের একজন নেতাই হুম ছিল হাদি। এই সম্প্রদায়ের নেতা হিসেবে আমরা তাকে চিনতাম। তো সে হুম হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে গেল কারণ সে নিজেই, আমি তার একটি বক্তব্যে শুনেছিলাম যে সে আসলে ভাড়াটিয়া হিসেবে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস করে বেড়াতো। সে নিজেই বলেছিল যে আমি মব করতে পারি যদি আমাকে ১০ লাখ টাকা দেওয়া হয়, ২০ লাখ টাকা দেওয়া হয়, কন্ট্রাক্ট করে মব করব। তো সে মব করেই মূলত বাংলাদেশে আলোচিত হয়েছিল। আর আ মৃত্যুর পর তো সে হয়ে গেছে, এবং আমাদের দুঃখ, দুর্দশা বা দুর্ভাগ্যের জায়গায় আজকে আরেকটু যে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হচ্ছে। হুম। এবং তো এই আবার মহান ইউনিস বিরোধী কেন? না, সে ইউনূস বিরোধী ছিল না। সে ইউনূস বিরোধী ছিল না। সে ইউনূস বিরোধী, আচ্ছা ইউনূস বিরোধী এরা কেউই না। এরা মাঝে, মাঝে ইউনূসকে কথাবার্তা বলে ইউনূসের পক্ষে সিম্প্যাথি আদায় করে সাধারণ জনগণের। আচ্ছা মানে অনেক এটাও meticulous হাদি design। প্রেমীদের দেখছি, অনেক হাদি প্রেমীদের দেখছি যে মানে তারা খুব ক্ষুব্ধ ইউনিসের প্রতি, না, যে মানে ইউনিস মানে ক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে যে তারা দেখছে যে আ তার মানে তাদের দাবি যে ইউনূস তার রাষ্ট্র ব্যর্থ তার নিরাপত্তা দিতে।
এই জন্য তাকে গুলি করা হুম, হয়েছে। অথচ আপনি জানেন নিশ্চয়ই হুম, যে ছেলেটা হুম, গুলি করেছে সে প্রায় ১-১.৫ মাস ধরে তার সঙ্গে ঘুরে বেড়াতো। হ্যাঁ? বলা হচ্ছে হুম, এখন যে ছাত্রলীগের ছেলে, সে তাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছিল। তো তারা কোন আচ্ছা, শ্রেণীর আচ্ছা, নেতা যে অন্য একটা দল থেকে এসে ১-১.৫ মাস তাকে দেহরক্ষী হিসেবে সাথে নিয়ে ঘুরে বেড়াতো। হুম, সেটাই। আর তাহলে আ আর আপনি মানে কবে, কবে সমস্যা মিটবে? মানে টাইমলাইন কি? ৫-১০ বছরে দেখুন কি মিটবে সমস্যা মনে হয়? এই সিভিল দেখুন ওয়ার এই টিভিল ওয়ার হয়ে কূটনীতি? এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। কিন্তু ৫-১০ বছর বা ২ দিন, ৫ দিন, ১০ দিন, ২ মাস, ২ বছর এখন আসলে ইস্যু না। এখন হুম, ইস্যুটা হলো যে আ একটা গণজাগরণ, গণবিপ্লব আবার দরকার। যেটা আমি বললাম যে ২য় স্বাধীনতা যুদ্ধ। সেই হুম, যুদ্ধের ডাক না এলে তো এই দেশ মুক্ত হবে না। সেই ডাকের হুম, অপেক্ষায় আছি বা সেই ডাকটা কবে আসবে? সেই ডাকটা এলেই বোঝা যাবে কতদিনে এই দেশ মুক্ত হবে। তবে আমার কাছে কি মনে হুম, হয় জানেন? যদি সেই ডাক এসে যায় তো এই দেশ মুক্ত হতে সর্বোচ্চ আ মানে ১ মাস বা ২ মাস সময় লাগবে। তাও না আরো কম সময় লাগতে পারে। হুম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে যারা ধরুন বাংলাদেশে মানে নেতা মন্ত্রীরা যারা এখন মানে পালাতে হচ্ছে আ এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে বা চাকরি-বাকরির জন্য, সেরকম বহু মুসলিমরাও ভারতে এসে থাকেন কিভাবে যখন মানে ভারতে তথাকথিত মানে তুমুল মানে ইসলামিক মুসলিম বিদ্বেষী সরকার চলছে, হিন্দু ফ্যাসিবাদ সরকার চলছে। সেটা কি করে হচ্ছে সম্ভব আপনার মনে হয়? মানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলছেন না সর্বোপরি সাধারণ মানুষ? নেতৃবৃন্দ এবং যারা গরিব লোকজনও আসছে চাকরি-বাকরির জন্য ও বা আচ্ছা। বা বাংলাদেশ হ্যাঁ, হ্যাঁ। ইল্লিগালি আসছে। না, না। তো আচ্ছা ভারত ইল্লিগালি। যে দেখেন আমি একটা হ্যাঁ, জিনিস বলি ইল্লিগালিও আসছে, যারা লিগালি আসছে রিফিউজি হিসাবে শেখ হাসিনা আসছে। তো ভারত যদি ইসলামী বিদ্বেষী হয়, ইসলামিক মুসলিম বিদ্বেষী হয় তাহলে তারা আসছে কি করে, থাকছেই বা কি করে, কাজকর্ম করছে না, কিভাবে? আমি তো সে কথাটা আপনাকে বলেছি যে দেখেন ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল বটে। হুম। কিন্তু ভারত ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেনি বলেই তারা আজকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। মানে ১৪ সালের আ পরেও তারা আ হিন্দু না, মুসলিম না, না, বিদ্বেষী না, হয়নি না, বলছেন? না, 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 না। এটা একটা মানে কি বলবো যে এটা সত্যিকার অর্থেই এটা আ একটি মিথ্যা মিথ যে ভারতবর্ষের হিন্দুদের বিজেপির আরএসএস সম্পর্কে যেসব গল্পসল্প বলা হয়, আমি ব্যক্তিগতভাবে হুম, আমার চোখের সামনে সেগুলো খুব মানে পড়েইনি, আমার পড়েইনি। এবং আমি মজার গল্প আপনাকে হুম, একটা জিনিস বলি। এটা আ হুম, বলতে হবে যে আমি যে পরিবারটা বিলং করি আ হুম, ভারতবর্ষে, সেই পরিবারটি একটি হুম, রাজনৈতিক পরিবার। আমি নাম বলছি হুম, না আপনাকে, হুম, আপনার দর্শকদের। আ হুম, তো আমি একটা রাজনৈতিক পরিবারেই থাকি। যে পরিবারটি হুম। ভারতবর্ষের বিজেপির শীর্ষ রাজনীতি নেতৃত্বেও ছিলেন একসময়। হ্যাঁ? বেঙ্গল আচ্ছা, রাজনীতির শীর্ষ নেতৃত্ব ছিলেন। সেই পরিবারে আমি আচ্ছা। থাকি এবং আমাদের 5th জেনারেশন রিলেশন এটা। এবং আমি ও! আমার আমার যে দাদা যার বাড়িতে আমি থাকি, আ হুম, আমার যিনি বৌদি উনি হুম। আরএসএস এর খুব বড় নেত্রী। মানে বড় পর্যায়ের একজন কার্যনির্বাহিকা। তো আমি আমার আমার কিন্তু এসব নিয়ে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ? হুম, এবং আমার মন চাইলে আমাকে উনি উৎসাহ দেয় যে, "একটু নামাজ পড়ে আসো, মসজিদে যাও। হ্যাঁ? হুম, মুসলমান মানুষ তুমি পড়বা না কেন?" এবং হুম, খাওয়া-দাওয়া নিয়ে কোনো কিছু নিয়েই আমার সঙ্গে তাদের বাধে না। বা মানে কোনো হুম, রকম ইয়ে নেই। যেমন হুম, আমি মাঝে মাঝে থাকে না যে ওই যে কত গল্প। মাঝে মাঝে আমি হ্যাঁ, বাড়িতে একটা কালী আছে, মন্দির আছে। তো মাঝে হ্যাঁ, মাঝে বলছে যে, "একটু আ ইয়েটা জ্বালিয়ে দাও।" কি বলে? হুম, আ প্রদীপটা জ্বালিয়ে দাও, সন্ধ্যা প্রদীপ। হুম, বা এইটা কিনে দিয়ে এসো, এই খাবারটা ওখানে রেখে আসো। হ্যাঁ? হুম, তো এই বাড়িতে যে ধর্মীয় প্রোগ্রাম গুলো হয় আমি মানে এই বাড়ির সদস্য হিসেবে কিন্তু অংশগ্রহণ করি। আবার যখন আমার ঈদ হুম, আসে তখন দাদা, বৌদি আমার হুম, কাপড় কিনছে, আমার টুপি কিনছে, আমার জন্য হুম, পাঞ্জাবি কিনছে, পায়জামা কিনছে। তো আমি হুম, এই যে কথা বলা হয় হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদ, হিন্দু রাষ্ট্র তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না ভারতবর্ষে। বরং হুম, আমার তো মনে হয় আমি মাঝে মাঝে উত্তরপ্রদেশ যাই। ওখানের হুম, মুসলমানরা বিশেষ করে নারীরা ওই যে হুম, আমি তো আপনাকে বললাম যে আমার হুম, বৌদি একজন লয়ারও। তো হ্যাঁ, আ উনার কাছে অনেক মুসলিমরা ওই যে ৩ তালাক ইস্যু নিয়ে আ হুম, আ এইসব মহিলাদের সঙ্গে উনি এই মানে এই কি বলে যে এই মামলার আইনজীবী ছিলেন এই ৩ তালাক মামলার। তো আচ্ছা, এটা আমি উত্তরপ্রদেশের অনেক মহিলাদের সঙ্গে আমি কথা বলেছি। উনারা ওখানে আসে কথা বলে মামলা নিয়ে হ্যাঁ, এবং তারা বলে যে আ মোদিজি, মোদিজি আমাদেরকে বাঁচিয়েছে। হুম, হ্যাঁ? মোদিজি আমাদেরকে বাঁচিয়েছে। হুম, মুসলমানরা এবং আমি তো মানে অনেককেই দেখি তারা যোগীকে ভোট দেয়। যোগী আদিত্যনাথজিকে ভোট দেয়। হুম। আর দুটো এখানে সেপারেট প্রশ্ন শাহিদুল বাবু। এক হচ্ছে যে
পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের প্রতি আপনার কি মেসেজ, বাংলাদেশের যা দেখছেন সেই কনটেক্সটে, এবং মুসলিম বাঙালিদের প্রতি আপনার কি মেসেজ? দেখুন, পশ্চিমবঙ্গে আমি এটা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এটা হয়তো পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাকে অপছন্দ করে, এমনিতে আরো করতে পারে। পশ্চিমবঙ্গের বাঙালিরা আসলে পাকিস্তান মনোভাবাপন্ন। তারা বাংলাদেশে, যেমন আমি একটা ছোট্ট গল্প আপনাকে বলি। আমি একবার নিউ মার্কেটে, কলকাতা নিউ মার্কেটে একটা দোকানে আমি মোবাইলের সিম কার্ড, মানে মোবাইল ফোন রিসার্চ করতে গিয়েছিলাম। তো এই ভদ্রলোকের নাম আকলাক, আমি নামটা আমার মনে আছে। তো উনি খুব মানে কি বলে এটাকে, যে পরিচ্ছন্ন পোশাক আশাক, ধর্মীয় লেবাস টেবাস নিয়ে বসে আছে। তো আচ্ছা। আমাকে বলছে, ভাই আপনি বাংলাদেশি? তা বললাম হ্যাঁ। তা বলছে যে ওখানে তো শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। তা বললাম হ্যাঁ, ঠিক বলেছেন। তা বলছে এই মহিলা সমস্ত মুসলমান সম্প্রদায়ের লোকজনকে মেরে দিয়েছে, বড় বড় নেতাদের, ইসলামিক নেতাদের মেরে দিয়েছে, সমস্ত মুসলমানদের নির্যাতন করেছে, হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, উনি পূজা করতো, এইসব গল্প সল্প বলছে, এবং আমার কাছে মনে হচ্ছে লোকটা শিক্ষিত। তা আমি বললাম যে আপনি তাহলে ওখানে ভালো কে দাদা, আপনার মতে ভালো কে? তা বলছে যে খালেদা জিয়া, ওই যে তা বললাম যে ও আচ্ছা, আপনি খালেদা জিয়া সম্পর্কে জানেন? তা বলে হ্যাঁ, এই ভদ্রলোক মহিলা খুব ভালো, নামাজ কালাম করে, মুসলমানদের খুব আপনজন, মৌলানাদের যারা ইসলামপন্থী দলকে খুব প্রমোট করে। তা আমি বললাম যে আপনার খালেদা জিয়ার ছবি আছে আপনার কাছে? তা বলছে না। তখন আমি একটা ছবি তাকে বের করে দেখালাম, বললাম এটা হচ্ছে বেগম খালেদা জিয়া, আর এটা হচ্ছে শেখ হাসিনা। এই যে যাকে দেখছেন ভুরু কেটে, ইসলামে মহিলাদের ভুরু চাচা কাটা হচ্ছে নিষিদ্ধ, তারপরে লিপস্টিক লাগানো, শিপন শাড়ি পরা নিষিদ্ধ, হ্যাঁ, এবং হিজাব করা বা ইয়ে করা, বললো যে এইটা হচ্ছেন খালেদা জিয়া। আর এই যে ভদ্র মহিলা, আমি ওনার একটা হিজাব করা ছবি, শেখ হাসিনার হাতের তসবি নিয়ে একটা ছবি বের করেছিলাম, বললাম যে এই যে মহিলা হিজাব করা, এই যে হাতের তসবি, ইনার নাম শেখ হাসিনা। তা সে একটু কিছুটা ডাউন হলো। তা আমি আর আমি তো ছাড়া বান্দা না। আমি বললাম দেখেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে মধ্যরাতে, তারপরে ভোরবেলা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে রাষ্ট্র শাসনে নামেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই মহিলা হচ্ছে ইসলাম বিরোধী। আর যে মহিলা শিপন শাড়ি পরেন, ভুরু কেটে চলাফেরা করেন, তারপরে মদ্যপান করেন, সেই মহিলা হচ্ছে ইসলামের রক্ষাকারী। তো এটা আপনাকে কে শিখিয়েছে? বাংলাদেশের এই গল্প আপনাকে কে শুনিয়েছে? বলে না, অনেকেই বলে আমাদের লোকজন। তখনও বলছে যে আমাদের লোকজন বলে। তাহলে বাংলাদেশ তো অনেক দূরে না, কলকাতা থেকে বাংলাদেশের বর্ডারে যেতে 1.5-2 ঘন্টা লাগে। একবার ঘুরে আসুন। এখানে বসে বসে এইসব করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন বা বিভ্রান্তির শিকার হচ্ছেন, এটা না করে একবার ঘুরে আসুন। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের মানসিক, এরা এরকম। আর দেখুন, এখানে আরেকটা যে প্রশ্ন করেছেন, এটা স্পর্শকাতর। ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের মধ্যেও একটা অংশ, তারা মনে করে যে, মানে এটা ধর্মীয় কথা না, তারা মনে করে যে ভারতবর্ষের রাজনীতিতে তাদের অবস্থানটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক হওয়া উচিত, হ্যাঁ, সেকুলার হওয়া উচিত, যে কারণে তারা সেকুলার জায়গায় ভোট দেওয়ার চেষ্টা করে। আমি দল ফলের নাম নিচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় তারা এটা ভুল করে। হ্যাঁ, এই ভুলের জায়গায় তারা আছে, কারণ আমি মনে করি না যে তারা এই সেকুলার খুঁজতে যে এই সেকুলারিজমের মধ্যে তারা মাথা ঢুকিয়ে ভারতবর্ষের জন্য হুমকি তৈরি করছে। শাহিদুল বাবু, আপনার জন্য শেষ প্রশ্ন তাহলে আজকে, সেটা হচ্ছে যে জন্ম থেকে এই লাইনটা শুনেইছি, এবং পরে রাজনীতি আর একটু বেশি বুঝে যখন আমাদের আশেপাশে এই প্রগতিশীল বামপন্থী আত্মীয় স্বজনকে আবার বড় হয়ে নতুন করে প্রশ্ন করেছি, তখন একই উত্তর পেয়েছি। সেটা হচ্ছে যে মানে কোথাওই মানে বাংলাদেশ পাকিস্তান নিয়ে কিছুই বলা যাবে না, সবই ইসলামী বিদ্বেষের ক্যাটাগরিতে চলে যাবে, তাই এবং তালাবন্ধ করে রেখে দিতে হবে। সেটা কেন? তাহলে মানে বাংলাদেশে থেকে আমরা পালিয়ে আসতে হলো কেন? এই প্রশ্ন যখন ডাইরেক্ট করা হয়, তখন দুটো একদম মুখস্থের মতো উত্তর সব ইচ অ্যান্ড এভরি প্রগতিশীল বাঙালি দেয়। সেটা হচ্ছে যে দুপক্ষেই দোষ ছিল, আর হচ্ছে কিছু লোক ধর্ম নিয়ে রাজনীতি করে। এই দুটোর কাউন্টার আপনি একটু বলুন, যাতে আমি রেকর্ড করে সেই ক্লিপটা আমি তাদেরকে শোনাতে পারি। দেখুন, আমি অনেককেই চিনি যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন, এবং তারা নানা কারণে যে দুপক্ষের যে গল্পটি সাজানো হয়, দুপক্ষের নয়। আজকে দেখুন, এই যে ময়মনসিংহের দীপু দাসকে যে হত্যা করা হলো, তাকে যে ঝুলিয়ে মারা হলো, এই দীপু দাসকে ঝুলিয়ে মারা হলো
কিসের অভিযোগে? ধর্ম অবমাননার অভিযোগে। কিন্তু কি বলে কিভাবে সে ধর্ম অবমাননা করেছে আপনি কি এই গত ২৪ ঘন্টায় সেটি শুনতে পেয়েছেন? না। বাংলাদেশের কোনো মিডিয়া সেটা প্রচার করেছে? করেনি। কেউ তো জানি না। না, এটি মূলত বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হয় মূলত বাংলাদেশ থেকে তাদেরকে ভয় ভীতি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। গোটা জাতিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর বাংলাদেশের হিন্দুরা নীরবে নিভৃতে পালিয়ে আসে আত্মসম্মানের ভয়ে। কারণ দেখুন, আপনি একটা আ গার্ডস নিয়ে আপনি বড় হয়েছেন। একটা মানে নিজের আধিপত্য নিয়ে আপনি বড় হয়েছেন। সেই মানুষটি হঠাৎ করে যখন আপনাকে মাথা নিচু করে চলতে হয়, তখন হ্যাঁ। আপনি সেখানে আর থাকতে পারবেন না। কখনো হ্যাঁ। যদি কোনো মানে ওই যে টাইগার যদি কোথাও বাধাগ্রস্ত হয়, সে কিন্তু ওই এলাকায় আর থাকে না। হ্যাঁ? তো মানুষের স্বভাব তো এরকমই যে ওই শ্রেণীর যাদের গার্ডস আছে, যারা সম্মান নিয়ে আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। কারণ বাংলাদেশের ভূমিপুত্র তো হিন্দুরাই। কারণ আজকে বাংলাদেশে অনেক বড়, বড় রথী, মহারথী, অমুক-তমুক কথা বলে। কিন্তু তার ২-৩ পুরুষের উপরে যেয়ে সে নাম বলতে পারবে না। কারণ তার ২-৩ পুরুষ আগে মুসলিম ছিল না, হিন্দু ছিল। কনভার্টেড মুসলিম তারা। এই তো মাইলসেরই বিখ্যাত ২ ভাই শাফিন আহমেদ, তামিম আহমেদ, বাবার নাম তো কমল দাশগুপ্ত। হ্যাঁ, এরকম অনেকেই আছে। তো এখানে এই যে প্রজন্মটি তৈরি হচ্ছে, এই প্রজন্মটি এভাবেই তারা ভাবে। হ্যাঁ? যে মানে সেটা প্রতিশোধের জায়গাও থাকে তাদের। তো আজকে যে হিন্দুরা এই ওয়েস্ট বেঙ্গলে বসে এইসব কথা বলেন যে দুপক্ষেরই দোষ ছিল, আমি তাদের সম্পূর্ণ বিরোধিতা করি। কখনোই দুপক্ষের দোষ ছিল না। বাংলাদেশের সবসময় একটি সাম্প্রদায়িক শক্তি তারা হিন্দু শূন্য করার জন্য একটি চক্রান্ত, একটি পরিকল্পনা তাদের মাথায় থাকে। তারা যখনই সুযোগ পায় তারা সেটা এপ্লাই করে হিন্দুদের উপরে। এবং সেই ধারাবাহিকতায় হিন্দুদেরকে দেশ ছাড়তে হয়। যেটা এই যে গত ১৬ মাসে দেখেছেন, তার আগে মানে আমি বলব না যে আওয়ামী লীগ আমলে হয়নি। আওয়ামী লীগ আমলে এরকম অনেক ঘটনা আছে। তার অনেকের সাক্ষী আমি। আওয়ামী লীগ আমলের অনেক ঘটনা নিয়েই তো এই যে আমার যে আমরা যে ইনশাআল্লাহ বাংলাদেশ লিখেছি, আপনি শুরুতে বলছিলেন দীপালদারের আরেকটা বই আছে বিং এ হিন্দু ইন বাংলাদেশ। তো আমি এই বইটা লেখার সময় আমি মানে ১ম থেকে শেষ পর্যন্ত ছিলাম তাদের সঙ্গে। যদিও আমি লেখক ছিলাম না, কিন্তু আমার অনেক জায়গায় পড়েছি আমি আপনার রেফারেন্স গুলো। তো সেখানে আমি দেখেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ আমলে যে হিন্দু নির্যাতন হয়েছে তা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি হিন্দু নির্যাতনের ঘটনা একই ফ্রেমে, একই ডায়েসে হয়, একই মানে কায়দায় হয় এবং সবই একই পরিকল্পনা, একই টাইপের পরিকল্পনা। আর এখানে যারা এসে সাধু সাজার চেষ্টা করেন যে ওখানে হিন্দুদেরও দোষ ছিল, মুসলমানেরও দোষ ছিল, তারা মূলত ভোটের জন্য, রাজনীতির জন্য করেন। ভাইরা, আমার বক্তব্য এটা না। আমার বক্তব্য যে আজকে তোমাদের এই রাজনীতির জন্য, তোমাদের এই ভোটের জন্য আজকে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। আজকে ধরুন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে অর্ক ভাদুরী, অর্ক দেব, কি একজন চ্যাটার্জি, ব্যানার্জি, এরা বাংলাদেশে যে ইউনূসের গুণগান গাচ্ছে এসে। হ্যাঁ, তো এই টাইপের লোকজনের কারণেই বাংলাদেশ আজকে হিন্দু শূন্য হচ্ছে। এই অর্ক বা ওই চ্যাটার্জি ভাদুরীদের আপনি দেখেছেন এই দীপু দাসকে নিয়ে একটা স্ট্যাটাস দিতে? দেখেন তো তাদের এখানে ফেসবুক খুঁজে পাবেন কিনা। তাহলে বাংলাদেশের পয়সা আসবে না, বাংলাদেশ থেকে পয়সাটা আসবে না। তো এই ধরনের হিন্দুরা যারা এসব বলে, তারা এই ধরনের হিন্দু ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, তারা নিজেদেরকে প্রগতিশীল বলে। আমাকে অনেকে বলে, ভাই তুমি কি হিন্দুত্ববাদে বিশ্বাস? তুমি তো হিন্দু হয়ে যাচ্ছ, তুমি তো হিন্দুদের পক্ষে। আমি বললাম যে দেখো ভাই, তাতে যদি তোমার মনে হয়, এই কলকাতার হিন্দুরাই বলে, হ্যাঁ, বলে যে আরে তুমি এভাবে বিজেপির সঙ্গে মিশছো, এভাবে আরএসএস এর সঙ্গে মিশছো। বললাম যে আমার তো আদর্শিক কোনো অমিল আমি খুঁজে পাচ্ছি না তাদের সঙ্গে। আমি মানুষের জন্য কাজ করি, বিজেপি আরএসএস ও মানুষের জন্য কাজ করে, আমার কাছে তাই মনে হয় আমি তাদের সঙ্গে মিশি। আমি আমার কথাই স্পষ্ট। বরং তোমাদের মধ্যে ভণ্ডামি দেখি, তোমাদেরকে আমি যতটা পারি এড়িয়ে চলি। আমি অনেককেই বলি ভাই, কারণ এটা বলার সাহস আমার আছে। তো আজকে যেটা বললেন আপনি যে আসলে কি মেসেজ এদের জন্য, মেসেজ যে ভাই একটা ভোট বা রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুদের বিপদে ফেলো না। বাংলাদেশের হিন্দুরা নির্যাতন হচ্ছে, সত্যটা প্রকাশ করো, সত্যটা বলো। তোমার পূর্ববর্তী প্রজন্ম কেন পালিয়ে এসেছিল সেই কথাটা বলতে তোমার দ্বিধা হচ্ছে কেন? সেটা বললেই এই প্রজন্মকে সেই কায়দায় পালাতে হবে না, সেই একই কায়দায় নির্যাতন নিপীড়ন করতে হবে না। সমষ্টিগতভাবে বলো। যখন ভারতবর্ষ বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, হিন্দুদের জেলে দেওয়া হচ্ছে, চিন্ময় প্রভুকে অবৈধভাবে কারাগারে রাখা হচ্ছে, তখন তুমি ন্যারেটিভ তৈরি করছো না ইউনূসই ভালো। তাহলে তো সে দেশে নির্যাতন নিপীড়ন হবেই। কারণ তোমাকে দেখিয়েই তারা বলছে
যে যে আমাদের অর্ক ভাতুরী আছে, অর্ক দেব আছে, এই যে আমাদের হুম অমুক আছে তমক আছে, এগুলো তো তারা বলছে, হুম তাই না? তো হুম আজকে তাদেরকে আমি বলবো যে ভাই, আমি আবারও রিপিট করছি যে তোমরা ভোটের জন্য, এই রাজনীতির জন্য এটা করো না। কারণ বাংলাদেশে হিন্দুরা থাকলে তোমাদের পাশে হুম একটি ভালো দেশ থাকবে। আর বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে গেলে, ওটা আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান হয়ে গেলে তোমাদের জন্য বিপদ হবে। তোমাদের জন্য ইয়েস বিপদ হবে। এক্স্যাক্টলি দুদিন পরে ওয়েস্ট এক্স্যাক্টলি বেঙ্গলের যে মুসলিমরা, এরা আলাদা হুম রাষ্ট্রের জন্য না হোক, এরা বাংলাদেশের সাথে একীভূত হওয়ার দাবি নিয়ে রাস্তায় একদমই নেমে যাবে। কারণ মমতা একদমই বন্দ্যোপাধ্যায়ের পরে তো তাদের আর কোনো আশা নেই। হ্যাঁ হ্যাঁ হুম। অনেক ধন্যবাদ শাহিদুল বাবু। আপনাকে আশা করি আবার ডাকতে পারবো, আপনিও আশা করি আবার সময় দিতে পারবেন। আপনার স্পেসিফিক্যালি ইনশাআল্লাহ বাংলাদেশ বইটা নিয়ে আলোচনা করার জন্য তো ডাকা হবেই। থ্যাংক ইউ শাহিদুল বাবু, গুড নাইট। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। গাইজ এভরিওয়ান, গুড নাইট। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।